So, আমাদের ক্লাস আসলে আমরা স্টার্ট করে দেই তাইলে আমাদের যারা যারা আছে এই মুহূর্তে সবার সাথে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমার নাম আবার আজম, আমি আইএলটিএস এর ইনস্ট্রাক্টর স্কলার একাডেমির। আর আজকে আমাদের যে ক্লাসটা থাকছে সেটা হচ্ছে যে বেসিক্যালি আপনার গ্রামার নিয়ে। গ্রামার হচ্ছে যে গ্রামার সব ক্ষেত্রেই গ্রামার লাগে। কিছু কিছু মানুষ অথবা অনেকেই আছে যারা হচ্ছে যে গ্রামারটাকে হচ্ছে যে খুব বেশি কনসেন্ট্রেশন দিতে চায় না বা খুব বেশি ফোকাস করতে চায় না গ্রামারের দিকে। কারণ হচ্ছে উদাহরণস্বরূপ অনেকে বলে যে হচ্ছে যে বাচ্চারা যখন পড়া মানে ইংলিশ শেখে, বিশেষ করে বাইরের দেশে, যেমন আমার মেয়ে হচ্ছে যে কানাডাতে বড় হয়েছে। সো সে 1 বছর বয়স থেকে কানাডাতে, সে যখন ইন্টারাকশন করতেছে সে তখন উইদাউট এনি গ্রামার, নাউন প্রোনাউন কি, টেন্স কি, এইসব না শিখে মোটামুটি সে তার মতো করে আমার মানে অনেকের থেকে ভালো বলে, আমার থেকে তো 100% অনেক বেশি ভালো বলে ইংলিশে কথাবার্তা। সো তার তো গ্রামার শেখা লাগে না এগুলো করতে, আমাদের কেন লাগবে? আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যারা ফার্স্ট জেনারেশন অথবা ধরেন যারা মানে একটা ইংলিশ প্র্যাকটিসিং এনভায়রনমেন্টে বড় হয়েছে, ওনাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে যে আমরা তো আর ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে বড় হই নাই, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে আমরা এখন থেকেও যদি শুরু করি, আমরা চাইলে আমাদের এনভায়রনমেন্টটাকে ইংলিশ প্র্যাকটিসিং করতে পারতেছি না, কারণ আশেপাশে যেখানে আপনি ইন্টারেক্ট করেন না কেন সেখানে আপনাকে আমাদের নিজস্ব ভাষা ইউজ করতে হচ্ছে। বাংলাদেশি বাংলাদেশে থাকলে বাংলা ভাষা ইউজ করতে হচ্ছে, মালয়েশিয়া থাকলে আই গেস মালয় ভাষাতেও অনেকে কমিউনিকেট করে। এই কারণে আমাদের ওই প্র্যাকটিসটা মানে প্র্যাকটিস করতে করতে শেখা এটা হয় না। আর সেই ক্ষেত্রে ইংলিশে আপনার এই গ্রামারের তাৎপর্যটা অনেক বেশি বেড়ে যায় আর কি। কারণ গ্রামার আপনি যদি চিন্তা করেন, গ্রামার ইজ লাইক ইয়োর বেস অফ ইংলিশ, লাইক ব্যাকবোন অফ আপনার ইংলিশ প্র্যাকটিস। সো আপনি যদি গ্রামারটাতে একটু ক্লিয়ার করে ফেলেন, গ্রামারের যে ইয়াগুলো, যে টার্মস এন্ড কন্ডিশনস গুলো, সেগুলো যদি ক্লিয়ার করে ফেলেন, ফার্দার মুভ করার সময় দেখবেন আপনার জন্য ইংলিশের যে যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার রেডি করা, অথবা ধরেন কোন টেন্সে আপনি লিখবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেমন হবে, এই জিনিসগুলো আপনার জন্য তখন ইজি হয়ে যাবে। আরেকটু সিম্পলিফাই করি জিনিসটা, গুরুত্বটা যদি আরেকটু ইম্পর্টেন্সটা আমরা বুঝাই বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারেন আপনি আপনি যখন একটা ম্যাথস করতে বসেন, ম্যাথমেটিক্স করতে বসেন, ম্যাথমেটিক্সে কিন্তু আপনি ডিরেক্ট প্র্যাকটিস করতে করতে ম্যাথ শেখেন না। ম্যাথস করার আগে আপনাকে সূত্রগুলো শেখা লাগে, বিভিন্ন ধরনের ফর্মুলা শেখা লাগে। ফর্মুলা যখন শেখেন, তখন আপনি যখন ম্যাথ সলভ করতে যান, ওই ফর্মুলাগুলো আপনার মাথার ভিতরে থাকে, আপনি তখন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারেন। গ্রামারের ব্যাপারটাও এরকম কিছুটা, যে ইংলিশটাকে আপনি যদি একটা সাবজেক্ট ধরেন, সেটা আপনি প্র্যাকটিস করতে যাবেন, রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনার গ্রামারটা যদি আপনার ব্যাকআপে থাকে, ক্লিয়ার থাকে, তখন আপনার ইংলিশটা আপনার ওই প্র্যাকটিসে বা ইউজ করতে আপনার জন্য ইজি হবে। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ গ্রামার। আপনার এই কারণে আমি সবাইকে বলি, মানে যে কি ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ শুধুমাত্র আইএলটিএস এর ক্ষেত্রে না, আমি জেনারেলি ইংলিশের ক্ষেত্রে বলতেছি, ইংলিশের শেখার ক্ষেত্রে গ্রামারের থেকে মানে গ্রামার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এরপরে ভোকাবুলারি আসতেছে, এরপরে আপনার অন্যান্য পার্টগুলো আসতেছে, প্র্যাকটিসের ব্যাপার আসতেছে, কিন্তু গ্রামার যদি আপনার ক্লিয়ার করা থাকে তাইলে ফার্দার আপনার জন্য ইংলিশে কোনো সমস্যাই হবে না। আপনি জাস্ট ফর্মুলাগুলো ক্লিয়ার করে ফেলেন, বাকিটা আপনার ইজিলি এসে যাবেন। তো এই কারণেই আজকে আমাদের গ্রামার দিয়ে শুরু করা, কারণ গ্রামারের 4টা ক্লাসে যে বেসিক্স আমরা কভার করব, ওটা দিয়ে আপনি ইনশাল্লাহ দেখবেন আপনার যে যে রিডিং ক্যাপাসিটি আছে, আপনার লিসনিং ক্যাপাসিটি আছে, আপনার স্পিকিং, রাইটিং, সব ক্যাপাসিটি দেখবেন যে অনেক ইমপ্রুভ করবে। আপনি যদি একটু খেয়াল করেন, আমি জানি না এর আগের ক্লাসগুলো যারা অ্যাটেন্ড করছেন, অথবা আপনারা যারা ব্যান্ড ডেসক্রিপ্টর, যেটা আইএলটিএস এর ক্ষেত্রে যদি বলি, ব্যান্ড ডেসক্রিপ্টরের ব্যাপারে ওয়াকিব ভালো আছেন, তাদের ক্ষেত্রে বলি যে স্পিকিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে 4টা ডেসক্রিপ্টর দিয়ে হচ্ছে যে আপনাকে জাজ করা হয়, যে 4টা ফ্যাক্টর জাজ করা হয়। 4টা ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে গ্রামার। আপনার গ্রামারটা হচ্ছে কতটুকু শুদ্ধ হচ্ছে কথা বলার সময় অথবা লেখার সময়, তার উপর 25% অফ দ্য স্কোর ডিপেন্ড করে। এবং পাশাপাশি আপনার গ্রামারটা শুধুমাত্র এই আপনার রাইটিং স্পিকিং এর ক্ষেত্রে না, রিডিং এবং লিসনিং এর ক্ষেত্রেও হেল্প করে। আপনি যখন এই গ্রামার রেঞ্জটা আপনার যখন ভালো হবে, তখন গিয়ে দেখবেন যে আপনার রাইটিংটাও ফ্লুয়েন্ট হচ্ছে, এবং পাশাপাশি তখন দেখবেন যে রিডিং করতেও আপনার সুবিধা হচ্ছে, কারণ আপনি রিডিং করার সময় আপনি বুঝতে পারবেন যে কোন সাবজেক্ট নিয়ে কথা বলা হইতেছে। এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে, সেন্টেন্সের সাবজেক্টটা কোনটা এবং সেন্টেন্সের মেইন ভার্বটা কোনটা, তাহলে ফ্রেজ কোনটা,
এবং ক্লজেস কোনটা, এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে ইজি হয়ে যাবে। তখন আপনার রিডিং ক্যাপাসিটিটাও বেড়ে যাবে। পাশাপাশি যখন লিসনিং করতে যাবেন, লিসনিং এর তখন দেখবেন আপনি এমন কিছু ট্রিক্স ওর আইএলস এর টেস্ট করা হয় যাতে করে আপনাকে আপনার এই ক্যাপাবিলিটিটা, গ্রামারের ক্যাপাবিলিটিটাও টেস্ট করা হয়। যদিও লিসনিং এ আপনি তো দাগাচ্ছেন, এখানে আপনার টেস্ট করার কিছু নেই, কিন্তু এই কথা বলার সময় এমন ভাবে বলবে যা যেখানে আপনার যদি গ্রামার ক্লিয়ার না থাকে আপনি ভুল করবেন কনফার্ম। তো এই হচ্ছে যে গ্রামারের গুরুত্ব। তো সেই ক্ষেত্রে বিসমিল্লাহ করে আমরা আজকে আমাদের গ্রামারের লেসনটা হচ্ছে টু ফাইন্ড অ্যান এরর ইন ইচ সেন্টেন্স। আমি আজকে আপনাদের আমাদের যে যে স্লাইডটা আছে ওটা আমি শেয়ার করি। শেয়ার করলে আমরা হচ্ছে যে দেখতে পাই, আমি এটা শেয়ার করতেছি। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্টটা। তো আজকে ক্লাস যেটা সেটা হচ্ছে যে আপনার বেসিক গ্রামার ক্লাস আইএলটিএস বাই আরফিন স্কলার একাডেমি। এখানে এখন আমরা আইস ব্রেকিং সেশনটা দিয়ে শুরু করি। লেটস ফাইন্ড অ্যান এরর ইন ইচ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কার অবস্থা কি। এখন প্রথম সেন্টেন্সটা যদি আমি দেখি, প্রথম সেন্টেন্সটা কেউ যদি আপনারা একটু কষ্ট করে রিডিং করতেন। কামাল ভাই, আপনি যেহেতু আনমিউট করা আছেন, আপনি একটু এটা রিড করতে পারবেন? Fatima don't like playing football. আচ্ছা, ঠিক Here আছে। is Mirror is playing. প্লেইং, আচ্ছা ঠিক আছে। আর কেউ কি হচ্ছে যে আপনার এখানে মিস্টেকটা ধরতে পারতেছেন? এই সেন্টেন্স মিস্টেকটা কোথায় হয়েছে? আমি বলবো না অন্য আপনি তো বলছেন মনে হয় প্লেইং, বাট প্লেইং ইজ নট দ্য মিস্টেক হিয়ার। এখানে ডেফিনেটলি একটা মিস্টেক আছে, এবং সেটা কোনটা? এটাও একটা গ্রামারের একটা টেস্ট। আর দিদার ভাই, আপনি বলতে পারবেন? ডোন্ট। ইয়েস, এই ডোন্টটা হচ্ছে এখানে মিস্টেক। কারণ এখানে পরে আমরা আসবো কেন মিস্টেক। এখানে ডোন্ট হবে না, এখানে ডাজেন্ট হবে। রাইট, ডাজেন্ট হবে। আচ্ছা, সেকেন্ড দিদার ভাই যেহেতু আনমিউট করছেন, একটু আপনি এই সেন্টেন্সটা একটু পড়েন। My grandmother, any extremely educated woman have been তারপর এখানে working out at a gym recently. গ্রেট। আচ্ছা, এবার অন্য কেউ কি এটার এখানে একটা মিস্টেক হয়েছে এটা ধরতে পারবেন? এনিওয়ান ফ্রম হিয়ার? আমি 3 সেকেন্ড সময় দিব। 1 2 3। আচ্ছা, এখানে মিস্টেকটা হচ্ছে মাই গ্র্যান্ডমাদার অ্যান এক্সট্রিমলি এডুকেটেড উমেন হ্যাজ বিন হবে, এখানে হবে হ্যাজ বিন ওয়ার্কিং আউট অ্যাট এ জিম রিসেন্টলি। সো এখানে হ্যাভ এর জায়গায় হ্যাজ হবে। কেন আসবে এগুলো আমরা হচ্ছে যে পরে আমরা যখন গ্রামারের রুলস গুলো ক্লিয়ার করবো আর একটু ক্লিয়ার হবে এখানে। আচ্ছা, থার্ড সেন্টেন্সটা এবার দিদার আর কামালের বাইরে মুজাহিদ। মুজাহিদ ভাই, আপনি কাইন্ডলি এটা একটু রিড আউট করতে পারবেন আমাদের জন্য? জি ভাইয়া, the book that you gave me were very interesting. ওকে, এখানে মিস্টেকটা কোথায় হয়েছে মনে হচ্ছে? Book that you that সরি, দ্যাটে were made. ওয়্যার এ মেবি, রাইট? আচ্ছা ঠিক আছে, তাইলে এখানে কারেক্টলি আপনি আইডেন্টিফাই করছেন। এখানে ওয়াজ হবে। ওয়াজ হবে কেন? দ্য বুক ইজ সিঙ্গুলার, সিঙ্গুলার পার্সন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এখানে ওয়াজ হবে সিঙ্গুলার, থার্ড পার্সন, শুধু সিঙ্গুলার। আচ্ছা, রুলস গুলো আমরা পরে আসতেছি। আচ্ছা, নাইদার অফ, আচ্ছা লাস্টের সেন্টেন্সটা আমিই বলি। নাইদার অফ বয়েজ ওয়্যার রেডি ফর দ্য টেস্ট। এখানে হচ্ছে যে মিস্টেকটা কোথায় হয়েছে ভাই? আপনি সরি, after it should be was. Here is এখানে one. এক্স্যাক্টলি ওয়্যার এর জায়গায় এখানে ওয়াজ হবে। নাইদার অফ দ্য বয়েজ মানে কোনো বয়েজটা এখানে মেইন সাবজেক্ট না, অনেকগুলো বয়েজ আছে, বাট নাইদার অফ দ্য বয়েজ ওয়াজ রেডি ফর দ্য টেস্ট। দ্যাট মিনস হচ্ছে যে নাইদার এখানে হচ্ছে যে কোনো ছেলেই প্রস্তুত না। কোনো মানে হচ্ছে যে এখানে আপনার ইন্ডিভিজুয়ালি একজন ছেলের কথা ইন্ডিকেট করা হয়েছে, মানে সব সব ছেলেকে একজন একটা সিঙ্গুলার সিঙ্গুলার থার্ড পার্সনে নিয়ে আসা হয়েছে। এখানে ওয়্যার হবে না, এখানে ওয়াজ হবে। দিস ইজ দ্য এরর। এগুলো হচ্ছে যে জাস্ট একটা আইস ব্রেকিং সেশন, যেখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এরর আমরা যখন লিখি তখন আমরা আসলে খেয়াল করি না, বলার সময় খেয়াল করি না, কিন্তু এগুলো মিস্টেক। এগুলো যখন একবার দুইবার তিনবার হয়, অনেকবার হইতে থাকে, তখন গিয়ে আপনার জিনিসটা হয়ে যায় যে এরকম যে আপনার জন্য তখন এটা হবে না, লাইক তখন আপনার জন্য এটা ফ্রুটফুল হবে না। আপনার এই যে আপনি যে লিখছেন এত কষ্ট করে একটা কথা, যদি গ্রামার মিস্টেক হয়ে যায় তাহলে ওই যে 25% যে মার্কসটা আছে ওইটাতে আপনি অনেকটা লো স্কোর পাবেন। এবং
শুধুমাত্র গ্রামারে লো স্কোর পাওয়ার কারণে আপনার যেটা আপনি লিখছেন সেটা রিডিং ক্যাপাসিটিটা বা রিডেবিলিটিটা আপনার রিডার যখন পড়বে তার বোঝার ক্ষমতাটা কমে আসবে। আর যে করে হচ্ছে যে যদি তার বোঝার ক্ষমতাটা কমে যায় তাহলে আরো একটা ফ্যাক্টর আছে যেটাকে বলে কোহিরেন্স অ্যান্ড কোহিসিভনেস। মানে হচ্ছে যে আপনি কত ইজিলি আপনার সেন্টেন্সটা বুঝতে পারতেছেন, রিডার বুঝতে পারতেছে অথবা আপনার লিসেনার শুনে বুঝতে পারতেছে। ওটা যদি ইজি না হয় তাহলে ওই কোহিরেন্স অ্যান্ড কোহিসিভনেসেও আপনার মার্কস কমে আসবে। সো গ্রামারের কারণে শুধুমাত্র 25% যে নাম্বারটা আছে এটা এফেক্টেড হয় না, এটার পাশাপাশি আপনার কোহেরেন্স অ্যান্ড কোহেসিভনেসও আপনার মার্কস কমে আসবে। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আজকে আমরা কভার করব খুব সিম্পলি, আমরা এই 4টা পয়েন্ট কভার করব এবং এই 4টা পয়েন্টের মধ্যে যতটুকু পারি আমরা সিম্পলিফাই করে করার চেষ্টা করব যাতে করে উইদিন অ্যান আওয়ার আমরা এটাকে কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আমরা তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করলেই দেখা যাবে যে আমাদের অনেক কিছু আমরা মানে মিস আউট করে গেছি। কিন্তু এটা আমি কমপ্লিটলি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে যদি আপনারা এই ক্লাসটা শেষ পর্যন্ত করতে পারেন এবং আপনারা যদি রিভিজিট করেন যে টাস্কগুলো আমরা দিব ডিউরিং দ্য ক্লাস, এগুলো যদি রিভিজিট করেন তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারি যে আপনাদের যে এই পয়েন্টসগুলোতে আপনাদের গ্রামারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ভবিষ্যতে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, পার্সনস, এখানে পার্সনস বলতে আমরা কি বুঝাই, আমরা এই পার্সনসটা নিয়ে আমরা আসি। এখানে হচ্ছে যে তাইলে আমরা কয়টা পার্সন নিয়ে কথা বলতেছি, হাউ মেনি পার্সনস আর দেয়ার। এখানে হচ্ছে যে পার্সন মানে হচ্ছে যে গ্রামারে না, যে কোনো ল্যাঙ্গুয়েজে, নট অনলি ফর গ্রামার, বাংলা ল্যাঙ্গুয়েজ হতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে। সো ইংলিশটা আমরা যেহেতু করতেছি, আমরা ইংলিশের ক্ষেত্রে পার্সন মানে বোঝায় সত্তাকে। সত্তা মানে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল একটা, মানে ইটস লাইক, মানে এটা হইতে পারে। এখানে তিন ধরনের পার্সনের কথা বলা হয় ইংলিশে। হ্যাঁ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। সোজা কথা, এই তিন পার্সনের বাইরে কেউ নাই। এই পার্সনটা শেখা জরুরি কেন, এটা আমরা যখন অ্যাপ্লাই করতে যাব, এই পার্সনটা বোঝা জরুরি কেন, এটা যখন আমরা অ্যাপ্লাই করতে যাব রিয়েল লাইফ এক্সাম্পলে, তখন গিয়ে বুঝতে পারবেন। যেমন আমাদের কিছুক্ষণ আগে আমরা যে আইস ব্রেকিং করলাম, এখানে আসলে পার্সনটা ইম্পর্টেন্ট ছিল ভার্ব থেকে। হ্যাঁ, কারণ পার্সনের উপর ডিপেন্ড করে ভার্বটাকে আমরা চেঞ্জ করতেছি। সো সেই ক্ষেত্রে ফার্স্ট পার্সন ধরা হয় আপনার, ফার্স্ট পার্সন হচ্ছে আমি। আমি মানে হচ্ছে যে আই। হ্যাঁ, আই এর প্লুরাল কি? সিঙ্গুলার আর প্লুরাল তো আমরা জানি, তাই না? তো সিঙ্গুলার তো হচ্ছে আই এর প্লুরাল কি? কেউ কি অ্যান্সার দিতে পারবেন? Will. উই, রাইট? তো এই আই এবং উই এবং আস মানে হচ্ছে আমাদের, পজিটিভ যখন আমরা বলি, পজিটিভ কথা আমরা যখন বলি। সো আই, উই, আস, এটা হচ্ছে যে ফার্স্ট পার্সন, সোজা কথা। হ্যাঁ, আমি এটাকে যদি আমরা একটু করে লিখি, এখানে লিখেই ফেলি আমরা, রাইট? সো ফার্স্ট পার্সন হলো আই, উই, আস, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনটা কি? সেকেন্ড পার্সনটা সিম্পলি ইউ। হ্যাঁ, ইউ। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি। যখন আমরা একটা রুমের মধ্যে আমরা যখন দুইজন ব্যক্তি থাকি, এখানে তো ফার্স্ট পার্সন আমি, তাহলে সেকেন্ড পার্সন ওই দ্বিতীয় ব্যক্তিটা, দ্যাট মিনস তুমি, রাইট? দ্যাট মিনস তুমি। সো ফার্স্ট পার্সন আমি, সেকেন্ড পার্সন তুমি। এন্ড তুমির মধ্যে প্লুরাল হইলেও কিন্তু ইউই হয়, রাইট? তুমির মধ্যে প্লুরাল মানে একের অধিক থাকলেও যদি মানে দুইজন ব্যক্তিকে আমি ইন্ডিকেট করি, তুমি, তোমরা, বাংলাতে আমরা বলতে পারি তোমরা, বাট ইংলিশে তুমি হয়, ইউই হয়। হ্যাঁ, পজিটিভের ক্ষেত্রে ইয়র ইউজ হয়, ইয়র। সো পজিটিভ মানে বোঝাচ্ছে লাইক কোনো কিছু সে পজেস করে, দ্যাট মিনস হচ্ছে যে এই জিনিসটা তোমার, এই তোমার বোঝাতে আমরা আপনার ইয়র ইউজ করি, ইটস ইয়র্স অথবা ইয়র। হ্যাঁ, ইয়র্সও হয়, যেহেতু এটা পজিটিভ বোঝাচ্ছে, ইয়র্স বোঝা যায়। অথবা এটা তোমার ঘড়ি, ইয়র ওয়াচ। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইয়র বলি আমরা হচ্ছে যে যদি আমরা একটা লাইক নাউনের আগে যদি আমরা ইউটা বসাই, ইয়রটা বসাই, তাহলে ইয়র। আর যদি এটা তোমার বুঝাই আমরা, সেক্ষেত্রে ইয়র্সও ইউজ করতে পারি, ইটস ইয়র্স। এগুলো যখন স্পিকিং এ যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন যে এগুলো খুবই কমন। আচ্ছা, থার্ড পার্সনটা কি? থার্ড পার্সনের ব্যাপারে কোনো ধারণা আছে কারো? থার্ড পার্সনটা হচ্ছে এই যে আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে যা আছে, বাকি যা আছে সবকিছুই থার্ড পার্সন।
আমি আর তুমি ছাড়া, মানে এই দুইটা পার্সন ছাড়া বাকি আছে সব থার্ড পার্সন। দ্যাট মিনস হচ্ছে হি, শি, দে, দেম, হ্যাঁ, দেয়ার, তারপরে ধরেন এনিথিং, হ্যাঁ, বাংলাদেশ, এনিথিং, teacher, student, lawyer. এভরিথিং, এভরিথিং অ্যান্ড এনিথিং, হ্যাঁ, এগুলো সব কিছু হচ্ছে যে থার্ড পার্সন। মানে নামও লাইক রহিম, করিম, হোয়াটএভার, রহিম নামটা তো সবচেয়ে পপুলার আমাদের ক্ষেত্রে, রহিম, করিম, জালাল, যেটাই হোক সবকিছু মিলে আপনার থার্ড পার্সন হয়। থার্ড পার্সনের মধ্যে একটাই কোয়েশ্চেন থাকে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, দ্যাটস ইট। হ্যাঁ, সিঙ্গুলার হলে ভার্ব একরকম হবে, প্লুরাল হলে ভার্ব আরেক রকম হবে। এটাই হইতেছে ওনার মেইন কথা। এখানেও সেম কথা, আই, উই, আসের ক্ষেত্রে সিঙ্গুলার হলে আপনার ভার্বকে আমরা একটু মডিফাই করবো ডিফারেন্টলি, প্লুরাল হলে একরকম। সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও সিঙ্গুলার হলে একটা, প্লুরাল হলে একটা, ঠিক আছে, আরেক রকম। সো থার্ড পার্সন ক্ষেত্রেও সেম, থার্ড পার্সনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট এই কারণে, কারণ আপনার থার্ড পার্সনের একটা এক্সাম্পল দিই তাইলে বুঝতে পারবেন। যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে আই এর ক্ষেত্রে বলি, আই, সিম্পলি আই ইট রাইস। এটা তো সবচেয়ে আমরা কমন ইংলিশ শেখার সময় আমরা এটা শিখি। একটু বেসিক থেকে যাচ্ছি, আই নো যে অনেকের হচ্ছে অ্যাডভান্স ক্যাপাবিলিটি আছে গ্রামারের ব্যাপারে, এটা স্টিল আমরা যেহেতু বললাম যে এটা বেসিক লেভেলের গ্রামার, তো জাস্ট বেসিক থেকে শুরু করে আমরা একটু ডিপে যাবো আর কি। সো ডিপে যাওয়ার আগে বেসিকটা থেকে শুরু করি। সো আই ইট রাইস হলে এখানে আই এর জন্য একরকম, এই ভার্ব হচ্ছে এটা ইট, ইটটা হচ্ছে যে আমাদের সিম্পলি একটা ভার্ব, আর রাইস কি খাই, রাইস খাই। আচ্ছা, এই আই ইট রাইসটা হচ্ছে আপনার ফার্স্ট পার্সন দিয়ে আমরা শেষ করলাম, এটা ফার্স্ট পার্সন, রাইট? যখন সেকেন্ড পার্সনটা হয়, সেকেন্ড পার্সনেও হচ্ছে যে সেম, ইউ ইট রাইস। এই ক্ষেত্রে আপনার ভার্বের কোনো চেঞ্জ আসতেছে না, আনলেস আমরা হচ্ছে যে এই টু বি ভার্ব ইউজ করতেছি। টু বি ভার্ব আমরা কখন ইউজ করি, ওগুলো টেন্সের ক্ষেত্রে আসে, ঠিক আছে? তো আমরা যদি টু বি ভার্ব ইউজ করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেই ক্ষেত্রে হবে আই ইট রাইসের জায়গায় আই অ্যাম ইটিং রাইস। এখানে হচ্ছে যে এম বসে গেল, বিকজ আই আছে, ফার্স্ট পার্সনের এম বসে গেল, আর এখানে এম এর কারণে, এই টু বি ভার্ব বসার কারণে ইটটা ইটিং হয়ে গেল, সিম্পলি অ্যাজ দ্যাট। আর যদি আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আসি, ইউ আর ইটিং রাইস, দ্যাট মিনস হচ্ছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এই টু বি ভার্বটা বা অক্সিলারি ভার্বটা এম এর জায়গায় আর হয়ে গেল, আর ভার্ব চেঞ্জ হয়ে ইটিং হয়ে গেল, জেরান্ট হয়ে গেল। আচ্ছা, এটা তো গেল এটা। এবার থার্ড পার্সনের একটু ইন্টারেস্ট, থার্ড পার্সনের ক্ষেত্রে আপনার সিঙ্গুলার হলে একরকম, প্লুরাল হলে একরকম, ঠিক আছে? সো এই ক্ষেত্রে হি যদি হয় থার্ড পার্সন ধরি, থার্ড পার্সনের যে সাবজেক্টটাকে হি ধরি, সেক্ষেত্রে ইট রাইসের জায়গায় এখানে আমাদের ইটস রাইস হয়ে যাবে, সিম্পলি ইটের জায়গায় ইটস রাইস হয়ে যাবে প্রেজেন্টে। যখন আমরা অক্সিলারি ইউজ করতে যাব, দ্যাট মিনস হচ্ছে আমরা এখন করতেছে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো, সেক্ষেত্রে হি ইজ ইটিং রাইস হয়ে যাবে, হি ইজ ইটিং রাইস হয়ে যাবে। কিন্তু সেম জিনিসটা যখন প্লুরাল হবে, দ্যাট মিনস হচ্ছে যে হি এর জায়গায় দে হবে, দে মানে হচ্ছে অনেকজন, রাইট? সো দে হয়ে যাবে থার্ড পার্সনের ক্ষেত্রে, দে, এই ইটসটা তখন হয়ে যাবে ইট, লাইক নর্মালি যেভাবে ইউজ করি আমরা ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা বলবো ভার্বের বেস ফর্ম, এই ইটটাকে আমরা বলবো ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, ভার্বটা যখন একেবারে লাইক বেস ফর্মে থাকবে উইদাউট এনি চেঞ্জ, ইট। সো এই দে ইট রাইসটা হয়ে গেল আপনার যখন থার্ড পার্সন প্লুরাল হবে। প্লুরাল মানে হচ্ছে যে একের অধিক। হ্যাঁ, যখন থার্ড পার্সন প্লুরালটাকে আমরা কন্টিনিউয়াস করতে চাবো, দ্যাট মিনস হচ্ছে যে এখন করতেছে, এখন ভাতটা খাচ্ছে, এটা বোঝানোর চেষ্টা করব। তাহলে দে আর ইটিং রাইস। সো সিম্পলি থার্ড পার্সনের ক্ষেত্রে দুইটা নিয়ম, একটা হচ্ছে যে সিঙ্গুলার থাকলে এস বা ইএস বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সিম্পল টেন্সের ক্ষেত্রে। যখন এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব তখন একটা অক্সিলারি আমরা বসাই, সো সেক্ষেত্রে হি ইজ হবে আর কি। সেম গোজ ফর প্লুরাল, প্লুরাল মানে একের অধিক,
থার্ড পার্সনটা যখন প্লুরাল হবে তখন হি এর জায়গায় সেটা দে হয়ে যাবে, দে ইট রাইস। সেক্ষেত্রে প্লুরালের জায়গায় আপনার এই ইটটাকে হচ্ছে যে বেস ফর্মে আনতে হবে। বেস ফর্ম মানে হচ্ছে যে ভার্বটা যে অবস্থায় ছিল এটা কোনো চেঞ্জ নাই, আগে পরে এস বা ইএস নাই, আইএনজি নাই, কিছু নাই। হ্যাঁ, যখন এটা প্লুরালকে আমরা কন্টিনিউয়াস করতে চাইবো, দ্যাট মিনস হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন খাচ্ছে পাঠটা বুঝাইতে চাইবো, তখনই হচ্ছে যে দে আর হয়ে যাবে। আর বসলে আমরা এটাকে আবার এই ইটটাকে আমরা যখনই অক্সিলারি বসবে, ইজ, এম এগুলো বসবে, ইজ এই ধরনের অক্সিলারি ভার্বটা বেস ফর্ম চেঞ্জ করে আইএনজি যুক্ত হবে। এটা হইতেছে যে আপনার পার্সনের ভূমিকা। যখন আপনি পার্সন আইডেন্টিফাই করতে চাইবেন তখন হচ্ছে যে আপনার জন্য এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট। একটু অনেক লেখা হয়ে গেছে এখানের মধ্যে। আই হোপ যদি কোনো ক্লারিফিকেশন লাগে ইউ ক্যান আস্ক মি রাইট নাও, তাইলে আমরা একটু মুভ অন করবো এটা থেকে। এই ব্যাপারগুলো আপনার সামনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, এবং ধরেন বিভিন্ন সময় যখন আমরা গ্রামারের ব্যাপারগুলো ট্যাকল করব এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট হবে, এবং এগুলো বারবারই আসবে, বারবারই আসবে। যেমন হচ্ছে যে, হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন আছে বলেন। যে যখন সেকেন্ড পার্সন আসছে সেখানে আমি একটু যদি রিক্যাপ করেন আমার জন্য ভালো হয়। আচ্ছা, আমি আপনাকে জাস্ট একটা কথা বলি, আপনারা কি আমার স্লাইডটা দেখতেছেন কিনা? দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। নাকি স্লাইড দেখতে পাচ্ছেন? স্লাইডে যে আমি লেখালেখি করতেছি এটাও দেখতে পাচ্ছেন, রাইট? রাইট রাইট। ফ্যান্টাস্টিক। থার্ড পার্সনে যখন আপনি সিঙ্গুলার নাম্বারে গিয়ে ইটস লিখছেন, মানে হি ইটস রাইস, এখানে এস যুক্ত হয়েছে, এইটা কোন ফরমেশনে যুক্ত হলো? এটা নিয়মই। এটা থার্ড পার্সনের ক্ষেত্রে যখন আমরা প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করবো, দ্যাট মিনস হচ্ছে যে সে খায়, ইটস এ রেগুলার প্র্যাকটিস। হ্যাঁ যুক্ত হবে তখন। হ্যাঁ, সেক্ষেত্রে ইটসটা মানে এসটা যুক্ত হচ্ছে। হ্যাঁ, এটা এস বা ইএসও যুক্ত হইতে পারে। ইএসটা ডিপেন্ড করবে আপনার লাস্টের দিকে হচ্ছে যে লাইক ওই নির্ভর করবে আর কি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে যে ডিপেন্ড করবে আপনার লাস্টের যে অ্যালফাবেটটা আছে ভার্বের, সেটা ভাওয়েল না কনসোনেন্ট। হ্যাঁ, ভাওয়েল কনসোনেন্টের ব্যাপারটা আপনার ক্লিয়ার, মানে আপনি জানেন এটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু ভাওয়েল এন্ড কনসোনেন্ট ইজ লাইক অনেকের হয়তো জানা নাই। আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে কভার করব। তো আমি ওইটাই। আসলে হ্যাঁ, অনেক বয়স্ক লোক তো, অনেক কিছু মাথা থেকে চলে গেছে আর কি, সরি না ফর না, দ্যাট। ইটস অলরাইট, ইটস ফ্যান্টাস্টিক, মানে ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমরা হচ্ছে যে এটা আমরা দেখব এখন। এই এসটা হচ্ছে যে কারণ হচ্ছে যে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে কথা বলতেছি। প্রেজেন্ট একটা কিছু হইতেছে, অথবা সবসময় হয়, সে সবসময় ভাত খায়, অথবা সে এখন খাচ্ছে, মানে সে সবসময় খায়, এই কথাটা বুঝাতে হবে। আর সে এখন খাচ্ছে বুঝাইতে হইলে লাইক এই মুহূর্তে সে খাইতেছে, এটা বুঝাইতে হলে হি ইজ ইটিং হয়ে যাবে সিঙ্গুলারের ক্ষেত্রে। সো এই এস এর ব্যাপারটা অলওয়েজ থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে রিলেটেড। আপনি যখনই দেখবেন যে প্রেজেন্টের সাথে রিলেটেড হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার বুঝবেন যে আপনার এখানে এস বা ইএস যুক্ত হবে। আমরা যখন মডাল অক্সিলারি করতে যাব, হ্যাভ, হ্যাজ এগুলো করতে যাব, তখনও দেখবেন যে এই হ্যাজ এর কাহিনীটা হচ্ছে যে এই সিঙ্গুলার থার্ড পার্সনের ক্ষেত্রেই আসে, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আসে এই হ্যাজ এর ব্যাপারটা, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। লাইক আমরা যদি হ্যাজে যেহেতু যাচ্ছি, হ্যাজ মানে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্টে যেহেতু যাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে যে এই মাত্র ঘটছে কোনো কিছু, তাইলে হি, হ্যাঁ সরি, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কিছুটা টেন্সের কথাও আলোচনায় চলে আসতেছে, বাট টেন্স নিয়ে আমরা আরেকটু ডিপলি অ্যানালাইসিস করব। জাস্ট পার্সনটা বোঝানোর জন্য, পার্সনের ইফেক্ট কিভাবে পড়ে এটা বোঝানোর জন্য আমরা এই ব্যাপারটা আনতেছি, টেন্সের ব্যাপারটা আনতেছি। সো এই থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে যত চেঞ্জেস আসে, যাতে করে আপনি বুঝতে পারেন কোন, মানে আপনি কয়জনের ব্যাপারে কথা বলতেছেন ইংলিশে, এবং সেটা কোন টেন্সে কথাটা বলতেছেন, এটা বোঝার জন্য আসলে এই চেঞ্জেস গুলো আনা হয়েছে। বাংলাতে এত এত ঝামেলা নাই, বাট ইংলিশে এই ঝামেলাটা আছে, বাট ইটস কমপ্লিটলি ফাইন। আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। সো থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট মিনস হচ্ছে হি, সি, রহিম, করিম এগুলো সবাই হচ্ছে থার্ড পার্সন বাট সিঙ্গুলার। হ্যাঁ, তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমি যদি রহিম বলি, রহিম হ্যাজ ইটেন রাইস। হ্যাঁ, এই হ্যাজটা চলে আসছে বিকজ রহিম হচ্ছে সিঙ্গুলার এবং রহিম থার্ড পার্সন, এই কারণে। কিন্তু রহিম যখন প্লুরাল হইতো বা রহিমের সাথে আরো অনেকে যদি হইতো, তাহলে দে হ্যাভ ইটেন রাইস, এই কথাটা চলে আসতো। হ্যাঁ, এই হ্যাজ শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেই হইতেছে, আর বাকি যত পার্সন আছে সব ক্ষেত্রে এই হ্যাভের নিয়মটা হচ্ছে সব ক্ষেত্রে আপনার হ্যাভই হবে, রাইট? ইউ যদি প্লুরালও হয়, ইউ হ্যাভ ইটেন রাইস, সিঙ্গুলার হইলেও ইউ হ্যাভ ইটেন রাইস।
আই হ্যাভ ইটেন রাইস। এখানে এই সেম আমি যে কথাটা বললাম জাস্ট সিম্পলি মনে রাখেন, এখানে আই হ্যাভ ইটেন রাইসও হয়, আবার যদি আমরা উই লিখি উই হ্যাভ ইটেন রাইস, সব ক্ষেত্রে হ্যাভ। যদি একটা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলি, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলতেছি এই মাত্র কোর্সে, তো এই এস এর ঝামেলাটা, এই এস একটা ঝামেলা দেখেন আপনি, এস ঝামেলা না, লাইক নিয়মটা বলতেছে আর কি, এই এস বা ইএস সবকিছু রিলেটেড টু এই সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখলেই আপনাদের কনসেপ্টটা আস্তে আস্তে করে ক্লিয়ার হইতে থাকবে। সো এই হইতেছে আপনার পার্সন রিলেটেড কিছু কথাবার্তা। এখন আরো অনেক কথাবার্তা বলা যায়, যেহেতু আমাকে খুবই বেসিক লেভেলের ইংলিশ নিয়ে কথাবার্তা বলতেছে, আমরা মুভ অন করি। ইজ দেয়ার anyone has any question? যদি কোনো কোয়েশ্চেন থাকে আই ক্যান ক্ল্যারিফাই রাইট নাও, আর আমরা মুভ অন করি। আচ্ছা, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই, লেটস গো। সমস্যা নেই, কোয়েশ্চেন থাকলেও দেয়ার উইল বি এ সেশন যেখানে আমরা এগুলো নিয়ে আবার রিভিজিট করতে পারবো, কোনো সমস্যা নেই। পার্টস অফ স্পিচে আসি। সো পার্টস অফ স্পিচটা কি? একটা সেন্টেন্স তো আমরা মেক করে ফেলতেছি, হ্যাঁ, বাট উইদাউট, অনেকে আমরা হয়তো জানি না আর কি কোনটা কি, এই জিনিসগুলো আমরা আমাদের জন্য অনেকের কাছে ক্লিয়ার না ব্যাপারটা। তো যেই কারণে আমাদেরকে আপনার দেখা যাচ্ছে পার্টস অফ স্পিচের স্লাইডটা দেখতেছেন না? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তাইলে আমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমরা এই সো পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়? একটা সেন্টেন্স বলার সময় হোক, লেখার সময় হোক, যেভাবেই হোক, আমরা হচ্ছে যে সেন্টেন্সটাকে হচ্ছে যে বিভিন্ন ভাগে হচ্ছে যে ভাগ করতেছি। দ্যাট মিনস হচ্ছে যে ধরেন আমাদের কোনটা কি এটা আইডেন্টিফাই করাও হচ্ছে যে একটা চ্যালেঞ্জ, যে কোন অংশটা একটা সেন্টেন্সের কোন অংশটা কি, এটাও একটা আইডেন্টিফাই করা একটা চ্যালেঞ্জ। এবং এটার উপর ডিপেন্ড করে আপনি আসলে ফার্দার আপনার পড়াশোনাটা বা ধরেন আপনার যে কাজ আছে এই লাইক আইডেন্টিফাই করা কোনটা কি, এটার উপর ডিপেন্ড করে আপনি আপনার সেন্টেন্স স্ট্রাকচার করবেন, সেন্টেন্স মেক করবেন। সো এইগুলোকে চিনে রাখা অনেক ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে নাউনটা কি, নাউন হচ্ছে যে কোনো কিছু লাইক এনিথিং রিলেটেড টু নেম, এনি কাইন্ড অফ নেম। আপনার ধরেন রহিম, করিম, হোয়াটএভার ইট ইজ, হ্যাঁ, ওটা যদি একটা নাম হয় সেক্ষেত্রে আপনার সেটা নাউন হইতে পারে, সেটা প্লেসেস হইতে পারে, সেটা থিংস হইতে পারে, যে কোনো ধরনের আইডিয়া। যেমন নাউন বলতে আমি যদি বলি এই যে যেটা থার্ড পার্সন সিঙ্গুলারের কথাগুলো বললাম, যেগুলো আইডেন্টিফাই করলাম নাউনটাকে, হ্যাঁ, সেটা কি রহিম, করিম, আল্লাহ। তারপরে ধরেন বাংলাদেশ ইজ এ প্লেস, রাইট? তারপরে ধরেন বিউটি ইজ অ্যান আইডিয়া, রাইট? এটাও একটা নাউন। তো এই সব কিছু জাস্ট নাম রিলেটেড কোনো কিছু থাকলে সেটা নাউন, সোজা কথা। প্রোনাউন্সটা কি? এই প্রোনাউন্সটা হচ্ছে যে নাউনের পরিবর্তে আপনি যা লিখতে পারবেন সেটা প্রোনাউন্স। যদি ধরেন আপনার রহিমের জায়গায় আমরা কি লিখতে পারি, শি লিখতে পারি, অথবা হাসিনার জায়গায় আমরা লিখতে পারি শি। তো এই ধরনের শি, দেই, যে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরালের এই দেই, হি, শি, এই ধরনের যে কোনো কিছু যেটা নাউনের পরিবর্তে লিখতে হচ্ছে। বা কারণ আপনি একটা সেন্টেন্সে বারবার যদি লেখেন যে রহিম ইটস রাইস, রহিম প্লেস ফুটবল, রহিম স্টাডিজ এট দিস স্কুল, এই ধরনের কথাবার্তা বারবার রহিম 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 করতেছেন, দ্যাট ফিলস লিটল বিট বোরিং। আর অলসো লাইক আপনার মনোটোনাস মনে হবে, একই কথা বারবার আপনি বলতেছেন যে কারণে। সো ওই জায়গায় আপনি এটাকে রিপ্লেস করতে হইলে রহিমের জায়গায় আপনি শি বসাই দিলেন, অথবা রহিমার জায়গায় আপনি শি বসাই দিলেন, অথবা অনেকগুলো স্টুডেন্টের কথা বলতেছেন আপনি, সেক্ষেত্রে আপনি ওদেরকে দেই বলে প্রোনাউন্স করলেন। সো এটা এই জন্যই হচ্ছে প্রোনাউন হয়ে যায় এটা, বিকজ নাউনের পরিবর্তে বসাচ্ছেন। ভার্বটা কি? সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভার্বটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্টেন্সের এই কারণে, কারণ ভার্বটারই যত চেঞ্জেস আসে বেসড অন আদার ফ্যাক্টরস, ভার্বেই যত চেঞ্জ আসে। ভার্বটা হচ্ছে যে সিম্পলি আপনি একটা সেন্টেন্সের অ্যাকশনটা কি, একটা সেন্টেন্সের মধ্যে কি করা হচ্ছে, দ্যাটস দ্য ভার্ব, সিম্পলি অ্যাজ দ্যাট যদি আমরা বলি। একটা সেন্টেন্সের অ্যাকশনটা কি? আপনি যদি বলেন যে ধরেন রহিম ইটস রাইস, এই অ্যাকশনটা কোথায় এখানে? এই অ্যাকশন ওয়ার্ডটা হচ্ছে আপনার ইটস, হ্যাঁ, এই অ্যাকশন ওয়ার্ডটাই হচ্ছে যে ভার্ব, সোজা কথা। মানে দ্য ভার্ব হচ্ছে সিম্পলি যে ওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকশনটাকে ডিসক্রাইব করতে পারবেন, অ্যাকশনটা কি বলতে পারবেন। দিস ইজ সিম্পল অ্যাজ দ্যাট। তো
যেমন ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আবার আরেকটা ব্যাপার, যখন ইজ আর এম হয় সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা ডিফারেন্ট হয়। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে যে স্টেটটা বোঝানোর জন্য, যেমন রহিম ইজ এ হিউম্যান, রাইট? সো ইজটা হচ্ছে অ্যাকশন, সে একটা হিউম্যান, এটা বোঝানোর জন্য আমরা ইজটা ইউজ করতেছি, সেক্ষেত্রে ইজটা ভার্ব। আর যখন রহিম ইটস রাইস বলতেছি আমরা, রহিম কি করতেছে, এই কোয়েশ্চেনটা করলে আমরা বুঝতে পারছি রহিম খাচ্ছে। কি খাচ্ছে ডিফারেন্ট জিনিস, বাট কি করতেছে এই কোয়েশ্চেনটা যখন করবো সেটাই হচ্ছে ভার্ব। আর অ্যাডজেক্টিভ হচ্ছে সিম্পলি আপনি এই নাউনটাকে আপনি লাইক ডিসক্রাইব করার জন্য যে ওয়ার্ডটা ইউজ করতেছেন। যেমন রহিম ইজ হচ্ছে ভার্ব, রহিম ইজ বিউটিফুল, রাইট? বিউটিফুল বললাম, অথবা রহিম ইজ হ্যান্ডসাম বললাম, এই হ্যান্ডসাম কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সিম্পলি। আর অ্যাডভার্ব হচ্ছে কখন করতেছেন, কিভাবে করতেছেন, এই ডিসক্রিপশনটা, যে আপনি রহিম ইজ বিউটিফুল, হাউ বিউটিফুল রহিম, রহিম ইজ কত বিউটিফুল, এই কত কারণটা যখন আপনি জিজ্ঞেস করবেন যে কত, কত বেশি, কিভাবে, এই কথাগুলো যখন আপনি জিজ্ঞেস করবেন তখন আপনি অ্যাডভার্ব পেয়ে যাবেন। অ্যাডভার্ব মানে হচ্ছে যে রহিম ইজ ভেরি বিউটিফুল, কত বিউটিফুল, ভেরি বিউটিফুল। রহিম ইজ রহিম ইজ রহিম ইজ রিডিং কুইকলি, রাইট? কত কুইকলি রহিম ইজ রিডিং কুইকলি, কত কুইকলি, জাস্ট এই কুইকলি এই কথাটা মানে রহিম রিডিং এর পার্টটা আপনি কত দ্রুত করতেছেন সেটা বোঝানোর জন্য ইউজ করতেছেন, রাইট? এই কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে প্রিপোজিশন হচ্ছে যে জাস্ট আপনার ভার্বকে হচ্ছে যে আপনাকে মডিফাই করতেছে। দ্যাট মিনস হচ্ছে যে ধরেন কুইকলি আমরা একটা রিলেশনশিপ দেখাইতেছি প্রিপোজিশনের মাধ্যমে, অফ, অন, ইন, কোথায়, কখন, এটা নিচে হবে না উপরে হবে, কোন প্লেসে হবে, এগুলো ইউজ করার জন্য আমরা প্রিপোজিশনস গুলো ইউজ করে থাকি। যেমন অফ, অন, অ্যাট, বিটুইন, মানে রিলেশনশিপটা বোঝানোর জন্য। সো যেমন আই অ্যাম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, কিসের এই রিলেশনশিপটা কি আমার সাথে, ঢাকা ইউনিভার্সিটি রিলেশনশিপটা কে করতেছে, স্টাবলিশ করতেছে, এই ছোট্ট ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে অফ এবং সেটা হচ্ছে প্রিপোজিশন। ফাইনালি কনজাংশন হচ্ছে বেসিক্যালি যে আপনার লাইক দুইটা সেন্টেন্সকে জয়েন করে, দুইটা ওয়ার্ডকে জয়েন করে, দুইটা সেন্টেন্সকে জয়েন করে। কনজাংশন গুলো হইতে পারে ধরেন আই ইট রাইস অ্যান্ড আই প্লে ক্রিকেট, এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। এগুলো জাস্ট আমি সিম্পলি চলে যাচ্ছি, যখন আমরা একটু লাইক ডিসক্রিপটিভ ভাবে পড়বো তখন গিয়ে হয়তো আমাদের আরো আমরা ক্লিয়ারলি আমরা এটা বলতে পারবো। ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশনটা হচ্ছে যখন আমরা এক সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র সেন্টেন্স কথা শেষ করে লাইক আমরা আমাদের আমাদের এক্সপ্রেশনটা বোঝানোর চেষ্টা করব ওই ওয়ার্ড দিয়ে, সেই এক্সপ্রেশনটা হচ্ছে আপনার ইন্টারজেকশন। এই সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, বিশেষ করে আপনার রাইটিং এর ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট না ইন্টারজেকশনটা, কিন্তু যখন আমরা কথা বলতে যাই তখন গিয়ে এই এক্সপ্রেশনস গুলো চলে আসে। যেমন ওয়াও, অথবা আউট, অথবা হেই, আর ইউ দেয়ার, এই কথাটা আমরা স্পিকিং এর ক্ষেত্রে বলে থাকি, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আমরা কোনো সময় লিখবো না যে হেই আর ইউ দেয়ার। এই কথাগুলো আমরা রাইটিং এর ক্ষেত্রে খুব কম সময় বলে থাকি, মানে এই ধরনের কথাগুলো বলি না। সো ইন্টারজেকশনটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু অন্যান্য পার্ট গুলো অনেক ইম্পর্টেন্ট, জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখলাম আর কি এই মুহূর্তে। সো আমরা ফাইনালি এই কয়টা শেষ করে আমরা এখন যাইতে পারি হচ্ছে যে ধরেন নেক্সট ইয়াতে। এখন পার্টস অফ স্পিচ নিয়ে আমরা ফার্দার আলোচনা করবো, আমি জাস্ট একটা সামারাইজ আলোচনা করলাম। এখন আমরা মেইন যে আলোচনা, যেটা নিয়ে আমাদের লাইক সামনে আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য। ক্লজ কি, ফ্রেজ কি, সিম্পল দ্যাট। হ্যাঁ, এখন ক্লজ আর ফ্রেজের মধ্যে যখন আমরা মানে এটা বোঝার চেষ্টা করব ক্লজ এবং মানে ফ্রেজ কি, কারণটা হচ্ছে আমরা যাতে একটা স্টেটমেন্ট রিড করে বুঝতে পারি যে এখানে আসলে ক্লজ কোথায় আর এখানে আসলে ফ্রেজ কোথায়। এতে করে হবে কি, আপনি যখন একটা সেন্টেন্স রিড করবেন আপনি আসলে বুঝতে পারবেন যে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা কোথায়, এই সেন্টেন্সে সাবজেক্টটা কি উদ্দেশ্য করে, সাবজেক্টের কাজটা কি এখানে। কারণ ক্লজ আর ফ্রেজ দিয়ে আপনার রিডিং যে কম্প্রিহেনশনস গুলো দেয়া থাকে এগুলো ভরা থাকে, এগুলো আপনার লাইক এতগুলো ক্লজ অ্যান্ড ফ্রেজেস দিয়ে দিবে যে এগুলো পরে আপনি আসলে বুঝতে পারবেন না যে এখানে সাবজেক্টটা কোথায়, এখানে কি করতেছি আমরা, এখানে কেন পড়তেছি। এই মানে অনেক সময় হারাই ফেলি না আমরা, অনেক লম্বা সেন্টেন্স থাকে, এই লম্বা সেন্টেন্স গুলো ডেভেলপই হয় মাঝখানে ক্লজেস অ্যান্ড ফ্রেজেস মানে কি ফ্রেজেস ঢুকাই দিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ক্লজ বলতে বুঝাই একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একটা সেন্টেন্সে যখন আপনার
সাবজেক্ট থাকবে একটা, ভার্ব থাকবে। সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকলে এটা ক্লজ, সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকলে এটা ক্লজ। এটা শেখানোর কারণ আছে, কারণ সামনে আমরা যখন এক্সারসাইজ করব তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে কেন আমরা এটা বলতেছি। যে আমরা বললাম না যে ছোট ছোট পার্ট আমরা আগে একটু ক্লিয়ার করে নিব, যাতে করে হচ্ছে যে এক্সারসাইজ করার সময় আমাদের মাথার মধ্যে খেলে, আমরা আবার রিভিজিট করবো দরকার হইলে এই পার্টটা। তো জাস্ট এটা মাথার মধ্যে রাখেন, ক্লজ হচ্ছে যে এমন কিছু ওয়ার্ডের সমন্বয় একটা সেন্টেন্সের মধ্যে যখন একটা ভার্ব থাকবে একটা সাবজেক্ট থাকবে, এই দুইটাই বিদ্যমান থাকবে, তখন এটা হবে আমাদের জন্য একটা ক্লজ। এটা জাস্ট আগে বুঝে রাখেন। ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স অথবা সেন্টেন্স ধরেন একটা পার্ট যেটাতে আপনার সাবজেক্টও থাকবে ভার্বও থাকবে, দুইটা বিদ্যমান থাকবে, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, সাবজেক্ট কি ভার্ব কি আসেন এবার। সাবজেক্ট হচ্ছে যে একটা সেন্টেন্সের, একটু হোল্ড করেন, আপনাকে একটু মিউট করি। কোনো কোয়েশ্চেন ছিল কাই? না থাকলে আমি মিউট করতেছি। আচ্ছা, এটা বলতেছিলাম। সো সাবজেক্ট কি? একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট থাকবে। এই কথাটা আপনার মানে মাথায় রাখেন। আমি এটা লিখে দিতে পারি কোথাও, দাঁড়ান একটু লিখে। একটা সেন্টেন্সে আমি একটা ফাঁকে লিখি, তাহলে বুঝতে পারবেন। একটা সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, প্লাস একটা ভার্ব থাকে, প্লাস একটা অবজেক্ট থাকে। হ্যাঁ, সবসময় তো থাকবে কথা না অবজেক্টটা, বাট সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকবেই। এই যেমন আই ইট রাইসের মধ্যে আইটা ছিল সাবজেক্ট, দ্যাট মিনস হচ্ছে যে মেইন রোল প্লে করতেছে ওখানে সে হচ্ছে সাবজেক্ট, দ্যাট মিনস আই। ইটটা হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে যে অ্যাকশনটা করা হইতেছে সেই অ্যাকশনটা। আর অবজেক্ট হচ্ছে রেস্ট অফ দ্য থিংস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা যে এই সিরিয়ালে থাকবে সবসময় তা না, বাট সিম্পলিফাই করার জন্য SVO, এটা আপনার একটা সেন্টেন্স হওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। এই দুইটা জিনিস, সাবজেক্ট অ্যান্ড ভার্ব। অবজেক্ট ছাড়াও হচ্ছে যে আপনার ভার্ব, মানে অবজেক্ট ছাড়া সেন্টেন্স মেক করা যায়। যেমন আই ইট ইজ এ রেগুলার থিং, রাইট? মানে রেগুলার ম্যাটার, এটা দিয়ে আপনি একটা মানে সেন্টেন্স মেক করতে পারেন। হ্যাঁ, অথবা আই প্লে, এটা দিয়ে একটা সেন্টেন্স মেক। আই প্লে কি? আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, আই প্লে হোয়াটএভার। হ্যাঁ, এটা হইতেই পারে, ওইটা তো ইম্পর্টেন্ট না, বাট এই দুইটা থাকবেই, সাবজেক্ট এবং ভার্ব থাকবেই। শি শি স্টাডিজ, রাইট? শি স্টাডিজ। এখন শি স্টাডিজ সায়েন্স, শি স্টাডিজ ম্যাথ, নাকি শি স্টাডিজ হিস্টরি, এটা ম্যাটার করে আপনার ওই সেন্টেন্সটাকে একটু ডিসক্রাইব করার জন্য। বাট মেইন অ্যাকশনটা কিন্তু হয়ে গেছে এখানেই, শি স্টাডিজে। আর এটা স্টাডিজ কেন হয়েছে? যেহেতু শি ইজ আ থার্ড পার্সন সিঙ্গুলার, এই কারণে। সো এই দুইটা মানে দ্যাট মিনস হচ্ছে একটা সাবজেক্ট শি, ভার্ব স্টাডিজ, এই দুইটা বিদ্যমান থাকবে একটা সেন্টেন্সে, সোজা কথা SVO। হ্যাঁ, তো সেই সেন্টেন্সটাতে যখন আমরা সেই গ্রুপ অফ ওয়ার্ডসে যখন আমরা একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে, এটাকে ক্লজ বলবো। দ্যাট মিনস হচ্ছে একটা ক্লজে সাবজেক্ট অ্যান্ড ভার্ব বিদ্যমান থাকবে, দ্যাটস ইটস ক্লজ। এখন এই ক্লজের মধ্যে আবার দুইটা পার্ট আছে, এটা বোঝাটাও ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা কেন বুঝতে আমরা? কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে এমন একটা ক্লজ যেটা দিয়ে আপনি যদি ওই সেন্টেন্সটা লেখেন অথবা ওই সেন্টেন্সটা বলেন, এটার পরে আপনার কোনো এডিশনাল ইনফরমেশন দিতে হবে না আপনাকে। এটা মানে বোঝানোর জন্য আমি আপনাকে এটা ক্লিয়ার করি এভাবে। এই যে এখানের মধ্যে দেয়াই আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে, এখানে দেখেন শি লাভস রিডিং, রাইট? শি লাভস রিডিং এর পরে আপনার আর কোনো কিছু জানতে চাওয়ার নাই। দ্যাট মিনস হচ্ছে ইউ আর নট লুকিং ফর এনি আদার ইনফরমেশন। আপনি জাস্ট পড়ছেন শি লাভস রিডিং, এটা একটা নিজেই একটা ইনফরমেশন। দ্যাট মিনস এটা একটা কমপ্লিট থট, দিস ইজ আ কমপ্লিট থট। এটার পরে আপনার এডিশনাল আপনার কোনো ইনফরমেশন দরকার নাই বোঝার জন্য। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এটা। এগুলো কেন পড়তেছি এটা অ্যাগেইন সামনে গিয়ে আমরা বুঝতে পারবো। ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে অ্যাগেইন ইনডিপেন্ডেন্ট ইনকমপ্লিট থট। ইনকমপ্লিট থট মানে হচ্ছে এই ক্লজটা হচ্ছে যখন আপনি একটা সেন্টেন্সে একটা প্যাসেজে দেখবেন, তখন আপনার মাথার মধ্যে থাকবে যে আপনার আরো কিছু ইনফরমেশন দরকার টু মেক ইট এ কমপ্লিট সেন্টেন্স। এই ক্লজের মধ্যে আপনার যখন এই ক্লজটা যখন দেখবেন, ক্লজটাকে আইডেন্টিফাই করতে হবে আগে। ক্লজটা যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই ক্লজটা ইজ নট কমপ্লিট, এই জন্যই এটা ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস ইট ইজ ডিপেন্ডেন্ট অন অ্যানাদার ক্লজ হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট। মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা আমি বলতেছি, আমি একটু বুঝাই বলি এক্সাম্পল দিই।
তো ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ভর করে একটা মিনিং তৈরি করে ওভারঅল সেন্টেন্সের। যেমন বিকজ শি লাভস রিডিং, বিকজ শি লাভস রিডিং এর পরে এখন এই বিকজ শি লাভস রিডিং দিল এখানে, এখানের মধ্যে সাবজেক্ট হচ্ছে শি, বোঝাই যাচ্ছে, বিকজটা হচ্ছে কনজাংশন, এটাও বোঝা যাচ্ছে। তাহলে বিকজ শি লাভস রিডিং করার পরে আপনার মাথার মধ্যে থাকবে যে এই বিকজ শি লাভস রিডিং কোয়েশ্চেনটা মানে কথাটা কেন আসলো, এটার আগে পরে এমন একটা কোনো একটা সেন্টেন্স থাকতে হবে অথবা ক্লজ থাকতে হবে যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা নিজেই নিজেকে একটা মিনিং করতে পারে। ঠিক আছে, সো এই জন্য আপনার ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আপনার খুঁজতে হবে। যেমন বলতে পারি এটাকে আমরা কমপ্লিট করে দিতে পারি এভাবে যে বিকজ শি লাভস রিডিং, ধরেন আমি নামই বলি রাইদা স্কোরস বেটার ইন স্কুল, অথবা স্কোরস হায়ার, রাইদা গেটস হায়ার স্কোর ইন স্কুল। এবার খেয়াল করেন আপনি এখানে এটা কি, এটা রাইদা গেটস হায়ার স্কোর ইন স্কুল। আপনি যখন হচ্ছে যে ধরেন শুধুমাত্র এই একটা কমপ্লিট থটকে যদি পড়েন, শুধুমাত্র এটাকে যদি পড়ি আমরা, সেটা হয়ে যাবে রাইদা গেটস হায়ার স্কোর ইন স্কুল, দ্যাটস ইট। এটার আশপাশে আপনার কোনো ইনফরমেশন দরকার নাই। রাইদা গেটস হায়ার স্কোর ইন স্কুল এই কথাটা যখন আপনি পড়তেছেন তখন আপনার কাছে মনে হবে না যে অন্য কোনো ইনফরমেশন আমার দরকার আছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু যখন আপনি বিকজ শি লাভস রিডিং পড়তেছেন তখন কি আপনার কাছে একটা কোয়েশ্চেন চলে আসে, এটা একটা ইনকমপ্লিট থট। আচ্ছা বিকজ শি লাভস রিডিং এখন কি, দ্য রিডারের মনে একটা কোয়েশ্চেন থাকবে। এটাকে যখন আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে অ্যাড করতেছি তখন কি আপনি ফুল মিনিংটা বুঝতে পারতেছেন কি, বিকজ শি লাভস রিডিং কমা রাইডা গেটস হায়ার স্কোর ইন স্কুল, দ্যাট মিনস হচ্ছে একটা একটা কজ আছে, কজটা কি সে রিডিং করতেছে, আর কনসিকোয়েন্সেসও আছে, কনসিকোয়েন্সটা হচ্ছে রাইডা গেটস হায়ার স্কোর ইন স্কুল। হ্যাঁ, এটাকে যখন আপনি সেকেন্ড পার্টে নিয়ে যাবেন, মানে ফার্স্ট পার্টে যদি আপনি ইন্ডিপেন্ডেন্টকে রাখেন আর সেকেন্ড পার্টে যদি আপনি ডিপেন্ডেন্টটাকে নিয়ে যান, যেটা নিজের কোনো বক্তব্য নিজে পেশ করতে পারে না, তখন আপনি এটাকে উইদাউট কমাতে ইউজ করতে, দ্যাট মিনস আমার এখানে কোনো কমা দেওয়ার দরকার নাই। এখানে আমরা ডাইরেক্ট, সরি এখানে এসটা বলা হয়ে গেছে, সেখানে ডাইরেক্ট লিখে ফেলতে পারি রাইডা গেটস হায়ার স্কোর ইন স্কুল বিকজ শি লাভস রিডিং, সিম্পল অ্যাজ দ্যাট। Say because she loves reading is incomplete thought dependent on independent clause, সেটা হচ্ছে রাইদা গেটস হায়ার স্কোর ইন স্কুল। এই জিনিসটা বোঝা গেছে, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে ডিফারেন্সটা আই হোপ বোঝা গেছে। তো এই ক্লজের ব্যাপারটা হচ্ছে যে আমরা এই কারণে একটু ক্লিয়ার হয়ে নিলাম। ক্লজ কি, যেখানে সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকবে, কিন্তু ক্লজের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনকমপ্লিট থট, একটা হচ্ছে কমপ্লিট থট। ইনকমপ্লিট থট হচ্ছে যে আপনার ডিপেন্ডেন্ট অন কমপ্লিট থট উইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে আর কোনো ইনফরমেশন দরকার নাই এটার পরে টু ডিসক্রাইব দিস সেন্টেন্স রাইদা গেটস হায়ার স্কোর ইন স্কুল। এইটাকে আপনার বোঝানোর জন্য আর কিছু দরকার নাই, কিন্তু এই পার্টটাকে বোঝানোর জন্য আপনার ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে দরকার পড়তেছে। আমি একটু কয়েকবার এই কথাটা রিপিট করছি, কারণ হইতেছে এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইন আওয়ার ফার্দার স্টাডি। ওকে, এবার আসি ফ্রেজ। এবার ফ্রেজে হচ্ছে যে আপনার ফ্রেজ হচ্ছে অনেক ধরনের হয়ে থাকে, আমরা ওই দিকে না যাই, জাস্ট সিম্পলি বলি যে একটা সেন্টেন্সে যখন রিডিং সেন্টেন্স পড়ি আমরা, রিডিং সেন্টেন্সে এমন ওয়ার্ডস থাকে যেটাতে হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ব দুইটা বিদ্যমান থাকবে না, সাবজেক্ট থাকতে পারে ভার্ব থাকবে না। হ্যাঁ, তো এক্সকিউজ মি, যেমন এখানে কি লিখলো, হ্যাঁ, a group of words that does not have both subject and verb, কারণ সাবজেক্ট এন্ড ভার্ব থাকলেই তো সেটা ক্লজ হয়ে যাবে। হ্যাঁ, তো এবং এই ফ্রেজাল যে ওয়ার্ডস গুলো আছে, ফ্রেজাল যে সেন্টেন্স যেটাকে বলি আমরা ফ্রেজ, এই ফ্রেজটা হচ্ছে যে ধরেন সেন্টেন্স কখনোই না, সরি ফ্রেজটা হচ্ছে যে অ্যাড করা হয় একটা সেন্টেন্সের ধরেন আরেকটু ডিসক্রিপশন দেওয়ার জন্য, সেটা নাউন ডিসক্রিপশন হইতে পারে, প্রিপোজিশনাল ডিসক্রিপশন হইতে পারে। এখানে কিছু বলা হয়েছে, এখানে দেখেন আপনি
এক্সাম্পল অফ ফ্রেজেস, তাইলে বুঝবেন। দ্য বিউটিফুল সানসেট, এখন দ্য বিউটিফুল সানসেট বলে আপনি আসলে কোনো কিছু ডিসক্রাইব করতে পারতেছেন না, হ্যাঁ, কিছু ডিসক্রাইব করতে পারতেছেন না। সো এখানে কোনো ভার্ব নাই। এখানে দেখেন আপনি দ্য বিউটিফুল সানসেট ক্লজ করতে হয়, এখানে একটা ভার্ব ঢুকাইতে হবে। তাহলে এই ভার্বটা কিভাবে ঢুকাইতে পারি? দ্য সানসেট ইজ বিউটিফুল, এই কথাটা বললে এখন একটা ভার্ব চলে আসছে, এখন এটা একটা ক্লজ হয়ে গেছে। ক্লজ বলতে এটা এখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে, হ্যাঁ, কারণ এটা দ্য সানসেট ইজ বিউটিফুল বলার পর আপনার এডিশনাল কোনো ইনফরমেশন আর দরকার নেই টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার। তো যখন ভার্বটা থাকবে না তখন এটা হয়ে গেছে একটা ফ্রেজ। সেম জিনিসটা এখানে আন্ডার দ্য টেবল, এটা হচ্ছে প্রিপোজিশন। কোথায় বলছিলাম না, এটা কোথায় অবস্থান করতেছে এটা বোঝানোর জন্য অথবা রিলেশনশিপ বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইউজ করি। এই আন্ডার একটা প্রিপোজিশন, আন্ডার দ্য টেবল যখন আমরা ইউজ করতেছি, এখানে কোনো ভার্ব নাই, তাহলে এখানেও সেম কথা, এটাও হচ্ছে একটা ফ্রেজ, যেহেতু ভার্বের অবস্থান এখানে কোনো অবস্থান নাই। সেম কথা ভার্ব ফ্রেজ। ভার্ব মানে হচ্ছে যে আপনি রান তো একটা ভার্ব, রাইট? রানের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করে দিই এটা হয়ে যায় জেরান্ড, জেরান্ড। এখন রানিং থ্রু দ্য পার্ক, এই রানিং থ্রু দ্য পার্কে এখানে কোনো ভার্ব আছে কিনা? এখানে কিন্তু কোনো ভার্ব নাই, রানিংটা একটা ভার্ব না এখানে, হ্যাঁ। এখানে রানিং থ্রু দ্য পার্ক, এখানে জাস্ট বোঝানো হয়েছে একটা পার্কের মাঝে দৌড়ানো, কেউ যে দৌড়াচ্ছে এই অ্যাকশনটা নাই। ইজ এনিওয়ান রানিং থ্রু দ্য পার্ক, তাহলে এখানে ইজটা ভার্ব, কিন্তু এখানে রানিং থ্রু দ্য পার্ক বলতে আপনার এখানে ভার্বের একটা ফ্রেজ, কিন্তু এখানে হচ্ছে যে ধরেন কোনো সাবজেক্ট, সরি, এখানে কোনো ভার্ব নাই, আসলে কোনো ভার্ব নাই। কিন্তু যদি আমরা এটাকে ভার্ব বা সেন্টেন্স করতে চাই তাহলে বলতে হবে হি ইজ অথবা শি ইজ রানিং থ্রু দ্য পার্ক। সেই ক্ষেত্রে আপনার একটা সেন্টেন্স মিলে যাবে এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও হয়ে যাবে, কারণ হি ইজ রানিং থ্রু দ্য পার্ক ইটসেলফ একটা ইনফরমেশন, যেটার পরে আমার কোনো ইনফরমেশনের দরকার নেই, হ্যাঁ, বা এটার সাথে হচ্ছে কোনো বিকজ বা কোনো কনজাংশন লাগাচ্ছি না আমরা, যে কারণে আমরা এটাকে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু যেহেতু আমরা হি ইজটা এখানে উজ্জ্ব করা আছে, রানিং থ্রু দ্য পার্ক শুধুমাত্র বলা আছে, সেক্ষেত্রে এটা একটা ভার্ব ফ্রেজ। ফ্রেজটাও ইম্পর্টেন্ট এই কারণ হচ্ছে যে আপনার সেন্টেন্স যদি পড়বেন তখন এই ফ্রেজগুলো আপনার মাথা খারাপ করে দিবে। তখন দেখবেন যে কি এতগুলো ইনফরমেশন, আমি কোনটাকে অ্যাকশন ওয়ার্ড ধরবো, কোনটাকে আমি আসলে সাবজেক্ট হিসেবে ধরবো। সো এই দুইটা হচ্ছে যে আমার জাস্ট থিওরিটিক্যাল আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং আসলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্র্যাকটিস করব সবাই মিলে, তাইলে হচ্ছে যে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন এইখানে আপনার প্রথমটা আমরা যদি বলি যে রানিং থ্রু দ্য পার্ক, এই মাত্র করলাম আমরা এটা, হ্যাঁ, এইটা কি ফ্রেজ নাকি ক্লজ? কেউ কি অ্যান্সার করতে পারবেন? ফ্রেজ, এটা একটা ফ্রেজ, কারণটা কি? because of verb phrase, because here is no verb. দের ইজ নো ভার্ব, রাইট? হ্যাঁ, এটা এক্স্যাক্টলি আপনি হচ্ছে যে কারেক্ট বলছেন, এখানে নো ভার্ব, এখানে কোনো ভার্ব নাই। আমরা যদি একটা এক্সাম্পলে যাই সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারবো ওই যে যেটা বললাম, শি ইজ রানিং থ্রু দ্য পার্ক, এই টোটাল জিনিসটা একটা ফ্রেজ, হ্যাঁ। আর এখানে ভার্ব হচ্ছে এখানে, আর এখানে সাবজেক্ট হচ্ছে এখানে। তো ওই যে সাবজেক্ট, ভার্ব আর রেস্ট অফ দ্য থিংস কুড বি ফ্রেজ, কুড বি নাউন, কুড বি এনিথিং। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ফ্রেজ, কারণ এটা অনেকগুলো ওয়ার্ডের সমন্বয় একটা ফ্রেজ। যখন একটা গ্রুপ করা হয় এটা একটা ফ্রেজ হয়ে গেল এখন এই মুহূর্তে। সো এটা ইটসেলফ কোনো, সরি, উইদাউট ভার্ব ছাড়া যদি, ভার্ব এন্ড সাবজেক্ট যদি না থাকে অথবা শুধু ভার্বও যদি না থাকে, তাহলে রানিং থ্রু দ্য পার্ক ইটসেলফ ইজ আ ফ্রেজ। আর যখন এটাকে ভার্ব যুক্ত করব, হি ইজ, তখন এটা হয়ে যাবে একটা সেন্টেন্স। আর এই সেন্টেন্সের ক্ষেত্রে রানিং থ্রু দ্য পার্ক আইডেন্টিফাই করার চেষ্টা করেন, এই রানিং থ্রু দ্য পার্ক হচ্ছে ফ্রেজ অফ দ্যাট সেন্টেন্স, সোজা কথা। আচ্ছা, এবার এখানে আসি, এটা বিকজ হি ওয়াজ লেট, হ্যাঁ, এটা ফ্রেজ না ক্লজ? Again, Clause. phrase. একজন বলছে ক্লজ, একজন বলছে ফ্রেজ, কোনটা হবে? He was late. Because he was late, here is no verb. আচ্ছা, তাইলে কামাল ভাই বলতেছেন, আমি মাঝে মধ্যে ভাই না বলে নাম ধরে রেখে ফেলবো, আমি সরি ফর দ্যাট, আই এম ইউজড টু ডু দ্যাট।
I'm হ্যাঁ also used to that. মানে আমাদের ইয়াতে এরকম আমাদের টিচারদেরকেও লাইক কানাডাতে আমাদের টিচারকে আমাদের নাম ধরে ডাকতে বলে, মানে কোনো সময় স্যার ম্যাডাম কোনো সময় আমরা ডাকতে পারি না, চাইলেও ডাকতে পারি না, যে ওরা ভালো ফিল করে না। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, একজন বলছে ক্লজ, এটা কে বলছে ক্লজ? আমি বলছিলাম হ্যাঁ, দিদার ভাই বলতেছে ক্লজ। আচ্ছা, এই তো যে কেন ক্লজ হচ্ছে দিদার ভাই একটু যদি বলতেন। স্যার হি আছে আচ্ছা, এখানে হিটা তো একটা সাবজেক্ট, রাইট? সাবজেক্ট থাকলে ওয়াজ আছে স্যার ওয়াজ, এটাই হইতেছে যে আপনার মেইন খেলা, যে ওয়াজ থাকাতে এইটা একটা ক্লজ হয়ে গেছে, বিকজ হি ওয়াজ লেট। হ্যাঁ, এই ওয়াজটা হচ্ছে একটা ভার্ব, সরি একটা ভার্বটা কি জন্য বলছিলাম মনে আছে? আপনার ওয়াজটা মানে ভার্বটা আমরা দুই কারণে ইউজ করি, একটা হচ্ছে অ্যাকশনের কারণে, আরেকটা হচ্ছে যে স্টেটটা বোঝানোর জন্য, আমার বর্তমান পরিস্থিতিটা বোঝানোর জন্য, যে আমি হি ওয়াজ লেট। হ্যাঁ, হোয়াট ওয়াজ হি ওয়াজ লেট। সো হি ওয়াজ লেট বোঝানোর জন্য আমরা এখানে ওয়াজ ইউজ করতেছি। সো এম ইজ আর ওয়াজ ওয়ার, টু বি ভার্ব যেটাকে আমরা বলি এখানে বিদ্যমান। সো টু বি ভার্ব যখন থাকতেছে, দ্যাট মিনস হচ্ছে অক্সিলারি ভার্ব যখন থাকতেছে, এটাও সেন্টেন্স হিসেবে স্বীকৃতি পাবে। এখন সরি সেন্টেন্স, হ্যাঁ সেন্টেন্স তো অফকোর্স, কিন্তু এটা কি ক্লজ? এই ক্লজের মধ্যে এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? এটা যদি কেউ বলতে পারতেন। আমরা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝি? হ্যাঁ, Dependent clause. ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? আচ্ছা, এই ডিপেন্ডেন্ট ক্লজটা কেন আমরা ডিপেন্ডেন্ট কেন বলতেছি এটাকে? কারণ হচ্ছে এটা দ্বারা কোথায় সে লেট করছে এর কোনো হ্যাঁ, বিবৃতি নেই এখানে। বা কেন লেট করছে, বা এটার কনসিকোয়েন্সটা কি হয়েছে, বিকজ হি ওয়াজ লেট, এটার ফলে কি হয়েছে আমরা জানি না, পরের ওয়ার্ডটা আমরা জানি না, অথবা আগে, হ্যাঁ সে হয়তো ট্রেন মিস করছে বিকজ হি ওয়াজ লেট, সামথিং লাইক, অথবা বিকজ হি ওয়াজ লেট সে হচ্ছে যে আজকে ডিনার মিস করছে বা ডিনার করতে পারে নাই। হ্যাঁ, সো ডিনার অ্যাটেন্ড করতে পারে নাই, এই ডিনার অ্যাটেন্ড করতে পারে নাই, এই সেন্টেন্সটা আপনার দরকার টু মেক ইট এ হোল, এই ক্লজটা আপনার দরকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা দরকার টু মেক ইট এ হোল সেন্টেন্স। বিকজ হি ওয়াজ লেট বলার পরে ইউ স্টিল হ্যাভ কোয়েশ্চেন, এর ফলে কি হয়েছে, হোয়াট হ্যাপেন আফটার দ্যাট। হ্যাঁ, তো এটা হচ্ছে যে বেসিক্যালি যেহেতু ওয়াজ মানে ভার্ব আছে এখানে, ভার্বটা কি, ভার্ব প্রেজেন্ট, ভার্বটা কি ওয়াজ, এই জন্য এটা হচ্ছে যে একটা ক্লজ। ক্লজের মধ্যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ এটা এখনো ডিপেন্ডেন্ট অন অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো আমি যদি এটাকে এক্সাম্পল হিসেবে ধরি, যে বিকজটাই আগে দিই, বিকজ হি ওয়াজ লেট, এখানে কি কমা হবে? আচ্ছা, আগে আমরা শেষ করি। হ্যাঁ, বিকজ হি ওয়াজ লেট হি মিসড দ্য ট্রেন। এই সেন্টেন্সের মধ্যে এখানে বলেই দিছে একজন, দেখেন আমাদের অটো কারেক্টই বলে দিচ্ছে ভুল হয়েছে। সো বিকজ হি ওয়াজ লেট, এখানে কি একটা কমা হবে? এনিওয়ান? এদিকে কমা হবে। হ্যাঁ, এখানে একটা কমা হবে, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সরি ডিপেন্ডেন্ট ক্লজটাকে প্রথমে ইউজ করতেছি। বিকজ হি ওয়াজ লেট কমা হি মিস দ্য ট্রেন, যেহেতু সে লেট হয়েছে হি মিস দ্য ট্রেন। আর আমি যদি এটাকে হি মিস দ্য ট্রেন বলতাম, জাস্ট হি মিস দ্য ট্রেন, একটা কমপ্লিট একটা সেন্টেন্স, কমপ্লিট একটা ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট মানে এর উপর এটা কার উপর ডিপেন্ড করতেছে না। কিন্তু বিকজ হি ওয়াজ লেটটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করতেছে, এই কারণে এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ। আর যখন ডিপেন্ডেন্ট ক্লজ আমরা প্রথমে ইউজ করতেছি সেন্টেন্সের, সেই ক্ষেত্রে এটা মাঝখানে কমা দিয়ে ইউজ করতে হবে, যাতে করে আইডেন্টিফাই করা যায় যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। আর এই সেম সেন্টেন্সটাকে যদি আমরা কমা মানে উইদাউট কমা ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে হিটাকে রাখলাম এখানে, আর এখানে আমরা বিকজ বসাই দিলাম, তো সেই ক্ষেত্রে আপনার তখন হি মিস দ্য ট্রেন বিকজ হি ওয়াজ লেট, এখানে আবার কমা দিতে যায় না, তাহলে এটা রং হয়ে যাবে। ঠিক আছে, এই টোটাল দুইটা ক্লজ মিলেই একটা সেন্টেন্স ক্রিয়েট হয়ে গেছে আমাদের। হি মিস দ্য ট্রেন বিকজ হি ওয়াজ লেট, এটা একটা সেন্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, দ্য বুক অন দ্য টেবল, এটা কি ফ্রেজ না ক্লজ? Clause. এটা ক্লজ কেন? এটা ফ্রেজ হবে কারণ এখানে সাবজেক্টও নাই ভার্বও নাই।
সাবজেক্ট থাকতে পারে, বাট এখানে 110% কোনো ভার্ব আমি দেখতেছি না। verb The verb ভার্ব আমরা দেখতেছি না, বিকজ দ্য বুক অন দ্য টেবল, দ্য বুক ইজ দ্য সাবজেক্ট। ধরেন একটা সাবজেক্ট দেখলাম, হ্যাঁ, কিন্তু এখানে কোনো ভার্ব মিসিং। অন দ্য টেবল, দ্য বুক অন দ্য টেবল, preposition আছে এখানে। হ্যাঁ প্রিপোজিশন আছে, কিন্তু এটা তো এটাতে সেক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে, কারণ এটা বুঝাইতে চাচ্ছে আপনি কোথায় আছে টেবলটা, রাইট? সেটা একটা ফ্রেজ, কারণ হচ্ছে নো ভার্ব, এখানে কোনো ভার্বের অস্তিত্ব নাই। সাবজেক্ট থাকতেই পারে, এই যে দ্য বুক কুড বি দ্য সাবজেক্ট, বাট এখানে কোনো ভার্বের অস্তিত্ব নাই। তো সেই ক্ষেত্রে এটা ফ্রেজ, আর এই ফ্রেজটা হচ্ছে যে প্রিপোজিশন ফ্রেজ, এটা জাস্ট জেনে রাখার জন্য জানা। বাট এটা আলটিমেটলি আমরা যখন একটা এক্সাম্পলে সেট করতে যাব, তাহলে বলতে পারবো আই রেড দ্য বুক, অথবা আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবল। এই ক্ষেত্রে আপনি দেখেন এখানে এখন আমরা এটাকে পূর্ণ সেন্টেন্সে রূপান্তর করলাম, হ্যাঁ, বিকজ হচ্ছে এখানে সাবজেক্ট, কেপ্ট হচ্ছে ভার্ব, হ্যাঁ, কিপের পাস্ট টেন্স কেপ্ট হচ্ছে ভার্ব, দ্য বুক অন দ্য টেবল, এই টোটাল যে ফ্রেজটা আছে এটা একটা ফ্রেজ, হ্যাঁ, অবজেক্ট বলি আর কি, মানে ভার্বের পরে যা আছে সবই অবজেক্ট, কিন্তু আমরা এটাকে গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে, এটাকে আমরা একটা ফ্রেজ হিসেবে বলবো। এটা কখনো কখনো আপনার টেন্সের মাঝখানেও চলে আসে, এটা আমরা আস্তে আস্তে করে দেখব। আচ্ছা, এবার আসি আই লাভ ওয়াচিং মুভিজ, এটা কি ফ্রেজ নাকি ক্লজ? ক্লোজ। এটাও ফ্রেজ। দিদার বলতেছে এটা ফ্রেজ, ওয়াচিং। কামাল বলতেছে এটা ক্লজ। কারো কোনো আইডিয়া আছে এখানে? আইফোন ইউজারের নাম কি জর্জিস? হ্যাঁ হ্যাঁ জর্জিস, এটা কি ফ্রেজ না ক্লজ, এই আই এটা- লাভ ওয়াচিং মুভিজ? এটা যেহেতু ভাই ওয়াচিং, সো এটা জিরান্ট হবে, এটা ফ্রেজ হওয়ার সম্ভাবনা। এটা এটা লাইক অফকোর্স আপনার যে লজিকটা আছে তোমার সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমরা একটা লাভ নামে একটা জিনিস আছে, হ্যাঁ, এই লাভটা সাবজেক্ট কে আই, লাভ কিন্তু কোনো লাইক ইট কুড বি নাউন, হ্যাঁ, কিন্তু এখানে লাভ বলতে আমি ভালোবাসি মুভি দেখতে, এই ভালোবাসি কথাটা কিন্তু একটা অ্যাকশন, রাইট? তাহলে লাভটা ভার্ব হবে। হ্যাঁ, লাভটা ভার্ব হয়ে গেছে, রাইট? সো আই লাভ ওয়াচিং মুভিজ, এটা অ্যানাদার থিং। ওয়াচিংটা হচ্ছে জিরান, ঠিক আছে, মুভিজটা হচ্ছে যে এক্সটেনশন, ঠিক আছে, এটাই আই অ্যান্ড লাভ আছে এখানে। আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে এখানে ভার্ব, আর রেস্ট অফ দ্য থিংস আর ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, অবজেক্ট অথবা ফ্রেজ। সো সেই ক্ষেত্রে আপনি এই আই লাভটা থাকার কারণে এটা হয়ে গেছে ক্লজ, বিকজ ভার্ব প্রেজেন্ট। ভার্বটা কি? আছে। ভার্বটা হচ্ছে লাভ, রাইট? আমরা যদি দেখি এই আই লাভ ওয়াচিং মুভিজ, এটা কি এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ডিপেন্ডেন্ট ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হবে এটা। ইন্ডিপেন্ডেন্ট, বিকজ আই লাভ ওয়াচিং মুভিজ এর পরে আমার কোয়েশ্চেন নাই, মানে আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, আমার কোনো এডিশনাল ইনফরমেশন বোঝার দরকার নাই আই লাভ ওয়াচিং। সো ঠিক আছে, আই লাভ ওয়াচিং মুভিজ এটা এক্সাম্পলের দরকার নেই, বাট আমরা মুভ অন করি নেক্সট স্লাইডে। আচ্ছা, এবার আসি একটা অনেক লাইক সব দ্য মোস্ট ক্রুশাল এলিমেন্ট আপনার একটা আইএলস এর জন্য, বিশেষ করে রাইটিং এন্ড স্পিকিং এর ক্ষেত্রে দ্য মোস্ট ক্রুশাল এলিমেন্ট, সেটা হচ্ছে যে আপনার সেন্টেন্স স্ট্রাকচার। এখন সেন্টেন্স স্ট্রাকচার, আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচারে যাচ্ছি সেই ক্ষেত্রে সেন্টেন্সের 3টা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। 3 ধরনের সেন্টেন্স আমরা বিল্ড করতে পারবো, লাইক সেন্টেন্স মেক করতেছেন, কথা বলার সময়ও হইতে পারে এবং লেখার সময়ও হইতে পারে। 3 ভাবে আপনি সেন্টেন্স মেক করতে পারেন। একটা সেন্টেন্স হওয়ার জন্য 2টা এলিমেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট, তাই না? 2টা এলিমেন্ট কি কি? সাবজেক্ট এন্ড ভার্ব। সাবজেক্ট অ্যান্ড ভার্ব, এই 2টা অবশ্যই থাকা, বাকিটা থাকুক বা না থাকুক। উইদাউট সাবজেক্ট দিয়েও সেন্টেন্স হয়, বাট লাইক ওটা কথা বলার সময় আপনি বলতে পারেন, বাট লেখার সময় সাবজেক্ট অ্যান্ড ভার্ব অবশ্যই থাকবে। SVO, সোজা কথা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই 3টা থাকবে। অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, বাট সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকবে। আচ্ছা, সিম্পল সেন্টেন্স, আমি খুবই সিম্পল যাই। এই সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আমরা অনেক কথা বলতে পারবো, এটা নিয়ে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব এটা নিয়ে আমরা আরো অনেক কথা বলবো, বাট আমরা সিম্পলি আমরা এই সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি, কেন ইম্পর্টেন্ট এটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখান থেকে নজরটা সরাই একটু, কারণ হইতেছে যে হয়তো আপনি
এদিকে মনোযোগ দিতে থাকবেন এই মুহূর্তে। এই মুহূর্তে আমি জাস্ট এই কথাটা বলার জন্য আমি এটা সরাইলাম, কারণ এই সেন্টেন্স মেকিং এ সেন্টেন্সের ডিফারেন্ট সেন্টেন্স বুঝতে পারা এবং ডিফারেন্ট সেন্টেন্স ইউজ করতে পারা অনেক ইম্পর্টেন্ট। কারণ এই ক্ষেত্রে আপনার গ্রামারের রেঞ্জটাও প্রকাশ পাইতেছে, মানে আপনি অনেক হাই ক্যালিবার গ্রামার ইউজ করতেছেন যখন আপনি হাই ক্যালিবার না, লাইক আপনি গ্রামারের ডিফারেন্ট রেঞ্জ সেন্টেন্সেস ইউজ করে আপনি বুঝাইতেছেন রিডারকে, যখন রিডার অথবা লিসনারকে, লিসনার ইন টার্মস অফ স্পিকিং, রিডার ইন টার্মস অফ রাইটিং। আপনি রাইট করতেছেন, কেউ তো রিড করবে, রাইট? অথবা আপনি স্পিক করতেছেন, কেউ লিসেন করবে। লিসনার অথবা রিডারকে আপনি বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনার কাছে সব ধরনের সেন্টেন্স মেক করার ক্ষমতা আছে। আর এইটা বোঝানোর জন্য আপনাকে সেন্টেন্সের ধরনটাও বুঝতে হবে, তাইলে আপনি সেন্টেন্সটা মেক করতে পারবেন। সো অনেকে মনে করবে, এটা মিথসটা বলি, যে আপনি কমপ্লেক্স সেন্টেন্সে কথা বলতে থাকলেই অথবা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে থাকলেই আপনি অনেক হাই স্কোর পাবেন, এরকম একটা মিথস থাকতে পারে। অথবা কম্পাউন্ড কমপ্লেক্স মিলাই ঝুলাই যদি আপনি বলেন তাইলে আপনি হাই, না, এর কিছু না। আপনি সব ধরনের সেন্টেন্সে আপনাকে সমানভাবে পারদর্শী থাকবে। আপনি সিম্পল সেন্টেন্সও ইউজ করবেন, কমপ্লেক্সও ইউজ করবেন, কম্পাউন্ডও ইউজ করবেন। তো আবার শুধু সিম্পল ইউজ করতে থাকলে ধরে নিবে যে আপনার কাছে ওই গ্রামাটিক্যাল রেঞ্জে আপনি অত ভালো না, কারণ আপনি মানে আপনার সেন্টেন্স স্ট্রাকচার অত বেশি স্ট্রং না। আবার ফ্লুয়েন্সিতেও যেহেতু আপনি শুধু সিম্পল দিয়ে কথা বলে বোঝানোর চেষ্টা করতেছেন, আমি একটা এক্সাম্পল দিই। আই ইট রাইস, আই প্লে ক্রিকেট, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, হি গোজ টু স্কুল। এই জাস্ট এই 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 কয়েকটা সিম্পল, এগুলো তো সিম্পল, রাইট? এই সিম্পল দিয়ে আপনি যখন কথা শেষ করে দিচ্ছেন, তখন গিয়ে লাইক এটাকে আপনার রিডারও এটা বুঝতে কষ্ট হবে, লিসনারের কাছে এটা বুঝতে কষ্ট হচ্ছে আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন। ওভারঅল ইনফরমেশনটা আপনি দিতে পারতেছেন না। এই ওভারঅল ইনফরমেশনটা দেওয়ার জন্য ভোকাবুলারি অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু পাশাপাশি আপনার এই সেন্টেন্সটাকেও মেক করতে জানতে হবে। আপনি যখন সেন্টেন্স মেক করবেন, ভোকাবুলারি অলরেডি লাইক অটোমেটিক্যালি আপনার সেন্টেন্সের ভিতর ঢুকে পড়বে, টু মেক ইট মোর আন্ডারস্ট্যান্ডেবল। এবার আমরা স্লাইডের দিকে যেতে পারি। এখন এই ইম্পর্টেন্সটা বুঝলাম সেন্টেন্সের। সো সেন্টেন্স মেকিং এর ডিফারেন্ট সেন্টেন্সের। সো সিম্পল সেন্টেন্স ইজ সিম্পলি যেখানে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, অ্যান অবজেক্ট থাকবে। সিম্পল অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যখন ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, দ্যাট মিনস হচ্ছে যে হাসিনা লাভস রিডিং, দ্যাটস ইট। হ্যাঁ, এখানে হচ্ছে যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। সেটা কি? হাসিনা লাভস রিডিং। এখানে হাসিনা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণ লাভের জায়গায় লাভস হয়েছে, সিম্পলি অ্যাজ দ্যাট। হ্যাঁ, এই একটা সেন্টেন্স যখন থাকবে, একটা ভার্ব থাকবে, একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স এটা। আচ্ছা, এবার কম্পাউন্ড সেন্টেন্সে আসি। যখন আপনি সিম্পল সেন্টেন্সকে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কম্বাইন করবেন, তখন এটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? সো কম্পাউন্ডটা অনেকে হয়তো বুঝতে পারেন না, অনেকে হয়তো মানে একটু পায়, কম্পাউন্ডটাই হইতেছে যে একটু কনফিউজিং লাগতে পারে। আমি আবার বলি, দুইটা সিম্পল সেন্টেন্সকে যেটা ইন্ডিপেন্ডেন্ট কে যখন আপনি মার্জ করবেন উইথ দিজ মার্জার, হ্যাঁ, আপনার এই ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এটাকে যখন আপনি সামারাইজ করবেন, এটা হয়ে যাবে ফ্যান বয়েজ। এটা একটু মুখস্থ করবেন সবাই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। দ্যাট মিনস হচ্ছে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এতক্ষণ আমরা শিখলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, ডিপেন্ডেন্ট ক্লজ কি, রাইট? সো এখানে আপনি জাস্ট জেনে রাখেন যে শি লাভস রিডিং, একটা যদি আমরা এক্সাম্পলে যাই, শি লাভস রিডিং, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড রিডিং ইজ এন্টারটেইনিং, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন এই অ্যান্ড বয়েজের যে কোনো একটা মার্কারের মাধ্যমে আপনার অ্যাড করা হইতেছে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। একটা কথা বলার সময় আপনাকে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা অনেক ইম্পর্টেন্ট, লেখার সময়ও অনেক ইম্পর্টেন্ট যে আপনি কম্পাউন্ড সেন্টেন্সও ইউজ করতেছেন। অ্যাটলিস্ট শুধু কমপ্লেক্স আর সিম্পল সেন্টেন্সেস দিয়ে আপনি লিখতেছেন না, আপনি সব ধরনের সেন্টেন্সের মধ্যে পারদর্শী, এটা বোঝানোর জন্য। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন শি লাভস রিডিং অ্যান্ড রিডিং ইজ এন্টারটেইনিং। আর যখনই আপনি এই কনজাংশন যেটা আপনি ইউজ করতেছেন অ্যান্ড, এটার আগে আপনার একটা কমা দেওয়া লাগবে। ঠিক আছে? সো শি লাভস রিডিং, কমা, অ্যান্ড রিডিং এন্টারটেইনিং, এইটা কম্পাউন্ড সেন্টেন্স।
জাস্ট মাথার মধ্যে রাখেন কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রিলেট কম্বাইন্ড উইথ ফ্যান বয়েজ ফর F for A for and N for nor, B for by but, Y for that, O for or, Y for yet, S for so। আমরা এটা কিছুক্ষণ পরে এটা নিয়ে আমরা একটা প্র্যাকটিস করব এগুলো কেন। ও কম্পাউন্ডটা গেল, এবার আসি কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স কিছুক্ষণ আগে আমরা যেটা করছি যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ যখন আপনি একত্র করতেছেন সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সোজা কথা, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শিখছি, ডিপেন্ডেন্ট ক্লজ শিখছি। অ্যাগেন একটু মনে হবে যে এটা মাথা ধরতেছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি ডিপেন্ডেন্ট ক্লজ কি, যখন এটা অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন দেখবেন যে এই জিনিসগুলাই আপনার কাজে দিবে। আমরা যখন ম্যাথমেটিক্সের সূত্রটা শিখি না প্রথম দিকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সবচেয়ে ইজি না, এ প্লাস বি মাইনাস বি। তো এই সূত্রগুলো যখন আমরা শিখি তখন শেখার সময় কিন্তু আমাদের মনে হয় যেন কেন শিখতেছি, কিন্তু যখন অ্যাপ্লিকেশনে চলে আসে তখন গিয়ে মাথা খুলে আচ্ছা এই কারণে আমি শিখছি এটা। সেই মুহূর্তে আপনার কাছে হয়তো মনে হইতে পারে যে এটা কি ফ্যান ভয়েস কি, রাইট? তো ফ্যান ভয়েসটা সিম্পলি আপনার মনে রাখার জন্য, আর কিছু না। F for A for and, S for so, এভাবে করে ফ্যান ভয়েসটা আমরা মনে রাখবো কম্পাউন্ডের ক্ষেত্রে। আর কমপ্লেক্সের ক্ষেত্রে ওই যে বললাম ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, দুইটা ক্লজ মিলাই একটা সেন্টেন্স ক্রিয়েট করব আমরা। যখন দুইটা ক্লজ মিলাই একটা সেন্টেন্স ক্রিয়েট করব আর দুইটা ক্লজের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে একটা ডিপেন্ডেন্ট থাকবে, ডিপেন্ডেন্টটা কি করবে নিজে কোনো সেন্স মেক করতে পারবে না, তখন গিয়ে সে ইন্ডিপেন্ডেন্টের উপর ভর করে বা ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা সরি ডিপেন্ডেন্ট ক্লজটা একটা সেন্স মেক করবে, তখন গিয়ে আপনি এটাকে টোটাল এই যে স্ট্রাকচারটাকে আপনি কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবেন। সেখানে একটা এক্সাম্পল দিছি, এক্সাম্পলটা কি, হাসিনা লাভস রিডিং। হাসিনা লাভস রিডিং এটা নিজেই নিজের একটা মিনিং ক্রিয়েট করতেছে, সো ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বিকজ রিডিং ইজ এন্টারটেইনিং। ঠিক আছে, বিকজের আগে আবার কমা বসে নাই, রাইট? কারণ বিকজটা হচ্ছে যে আপনার এই ইন্ডিপেন্ডেন্ট, বিকজ ক্লজটা হচ্ছে যে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো বিকজ ক্লজটা যেক্ষেত্রে সেকেন্ড পার্টে আছে সেক্ষেত্রে আমরা এখানে কমা বসাই নাই, জাস্ট মনে রাখবেন এটা। আর বিকজটাকে যদি সামনে নিয়ে আসতাম, বিকজ রিডিং ইজ এন্টারটেইনিং, কমা হাসিনা লাভস রিডিং। তো এখন এই দুইটা পার্টটা আপনার এই যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ মিলে একটা সেন্টেন্স মেক করতেছে, এটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। যখন আমরা প্র্যাকটিস করব তখন এটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? বাট এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা বা একটু বুঝতে আর একটু সময় লাগবে কিনা আপনাদের এই জিনিসটা? স্যার আমাদের এটা কি রেকর্ড ক্লাস কি আমরা পাবো এটা? ভাইয়া হ্যাঁ এটা সরি পাবেন ভাইয়া, হ্যাঁ রেকর্ড ক্লাস পাবেন ইনশাল্লাহ। রেকর্ডটা আমরা করে রাখতেছি, রেকর্ডটা আপনাকে 90% সার্টেন, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি 90% সার্টেন যে রেকর্ডেড ক্লাসে আপনারা কেউ গিয়ে এগুলো আবার রিভাইজ করুন কিনা, আম রিয়েলি ডাউটফুল। হ্যাঁ, কারণ আমার ক্ষেত্রেও মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে রেকর্ডেড ক্লাস থাকলে যেটা হয় যে কারেন্ট ক্লাসে আমার মনোযোগটা একটু কমে যাচ্ছে, যে আচ্ছা ঠিক আছে কারেন্ট ক্লাসে তো বুঝতে না, পরে রেকর্ডেড ক্লাস থেকে বুঝে নিব। তো এরকম আমার ক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটিতে আমরা অনেক সময় রেকর্ডেড করে রাখতো এই ভরসায় আমরা এই মোবাইল টোবাইল টিপতাম হাতের মধ্যে, কারণ দেখা যাচ্ছে না চেহারা, মোবাইল টোবাইল টিপতাম বা ধরেন অন্য কিছু টিপতাম। কিন্তু পরে গিয়ে দেখা যেত যে না, আমি আমি জাস্ট বলতেছি আপনাকে, ইটস নট শুধু মোবাইল টিপা, ওই আই এম সরি ফর ইন্টারাপ্টিং দো, ওই রেকর্ডেড ক্লাস দেখার আর সময় পাই না। বাট রেকর্ড করে রাখা অবশ্যই ভালো, যদি আপনাদের কোনো পার্টিকুলার পয়েন্টে গিয়ে আপনাদের মনে হয় যে না এটা একটু রিভাইজ করা দরকার, 100% রেকর্ডেড ক্লাস আমরা দিব এখান থেকে। রেকর্ডটা আপনারা দেখে ইউ জাস্ট গো থ্রু অ্যাগেন। যখন আমরা মেইন এক্সামস গুলোতে আমরা এটাকে ট্যাকল করার চেষ্টা করব তখন গিয়ে আমরা এটা আপনার কাছে আরেকটু কমপ্লেক্স আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমরা কি এটা কি মুভ অন করবো নাকি আমরা এটা নিয়ে আরেকটু কিছুক্ষণ কথা বলবো? এইটা তো অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজটা বোঝার দরকার কেন পড়তেছে, কারণ এই সেন্টেন্স স্ট্রাকচারটা আপনার মেক করতে জানতে হবে। যখন ছোট ছোট জিনিসগুলো আপনি শিখতে থাকবেন আস্তে আস্তে গিয়ে দেখবেন যে আপনি সেন্টেন্স নিজেই মেক করতে পারছেন, আপনি প্র্যাকটিস করতে পারতেছেন, প্র্যাকটিস করে নিজেই মেক করতে পারবেন, নিজেই বুঝবেন আচ্ছা আমি তাহলে এখন কমপ্লেক্স সেন্টেন্স লিখতেছি, আমি তাহলে একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখতেছি। কম্পাউন্ড সেন্টেন্সের নিয়মগুলো কি? ফ্যান ভয়েস। আচ্ছা এবার আসি আমরা ফ্যান ভয়েসটাকে একটু ডিসক্রিপটিভ ভাবে দেখি। সো ফ্যান ভয়েসের ডিসক্রিপটিভ ভাবে দেখার কারণটা হইতেছে এটা কম্পাউন্ড সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আপনাকে হেল্প করে, এবং
কিছু কোঅর্ডিনেটর আছে, কোঅর্ডিনেটিং কনজাংশনস আছে। এই কনজাংশনস গুলো 7টা কোঅর্ডিনেটিং কনজাংশন মিলে, কনজাংশন মানে দুইটা ওয়ার্ডকে আমরা এটাকে একত্র করতেছি, যেটার মাধ্যমে, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আপনার দুইটা সেন্টেন্সকে একত্র করতেছি, এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা একত্র করতেছি। আরেকটু বললে সেই ক্ষেত্রে আমরা এই ফ্যান বয়েসটা ইউজ করি। যখনই আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ফ্যান বয়েজের মাধ্যমে কম্বাইন করতেছি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ডু উই কল? একটা জাস্ট কুইক কুইজ, এনিওয়ান ক্যান আনসার। যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ফ্যান বয়েজের মাধ্যমে আমরা কম্বাইন করতেছি, আমরা এটাকে কোন ধরনের সেন্টেন্স বলতেছি? সিম্পল, কম্পাউন্ড, হ্যাঁ, কমপ্লেক্স না, কম্পাউন্ড। এক্স্যাক্টলি ফ্যান্টাস্টিক প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই কম্পাউন্ডটা শেখার জন্যই এই ফ্যানটা পড়তেছি, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এফ আসি, কনজাংশন। ফার্স্টটা হচ্ছে এফ, ফর। আচ্ছা, ফর দিচ্ছি আমরা রিজনিং করার জন্য অথবা কজ করার জন্য, রিজন এবং কজ এটা বোঝানোর জন্য। এক্সাম্পল হচ্ছে শি স্টেইড হোম, এটা একটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কমা, ফর শি ওয়াজ সিক, because she was sick, for she was sick, right? So এই ফরটা আমরা রিজন বোঝানোর জন্য। রিজনটা কি? she was sick, so she was sick itself is an independent clause. she stayed home itself is an independent clause. ফরটাকে ঢুকায় আমরা এটাকে একটা সেন্টেন্স মেক করছি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, তো ফরটা এখানে আসছে। আর যখনই আমরা মাঝখানে এই ইয়াটা দিচ্ছি, এই ফরটা দিচ্ছি, এই ফরের আগে অথবা ওই ফ্যান বয়েসটা ইউজ করতেছি, এটার আগে একটা কমা বসবে, সোজা কথা। অ্যান্ড বুঝাইতে অ্যাডিশন বুঝাইতেছি আমরা এখানে, হ্যাঁ। অ্যাডিশন মানে হচ্ছে যে ধরেন আমি দুইটা জিনিস লাইক করি, সেই ক্ষেত্রে আমি অ্যান্ডটা দিচ্ছি, লাইক করি অথবা দুইটা জিনিস কিনছি, দুইটা বস্তু আমরা আলাদাভাবে কিনছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যান্ডটা কিভাবে বুঝাতেছি? হি বট অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস। এখন এখানে তো সেকেন্ডে কোনো আপনার ইয়া নাই, সেকেন্ডে কোনো আপনার সাবজেক্ট ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব কই চলে গেছে? যেহেতু সে অ্যাপলও কিনছে এবং অরেঞ্জেসও কিনছে, একটু কমপ্লেক্সিটি এই জিনিসটা বোঝানোর জন্য বোঝাচ্ছি। যেহেতু সে অ্যাপলও কিনছে, সে অরেঞ্জও কিনছে, আমরা আলাদাভাবে বলতে পারতাম হি বট অ্যাপলস অ্যান্ড হি বট অরেঞ্জেস। যেহেতু অ্যান্ড বসাচ্ছি, সেক্ষেত্রে হি বট অরেঞ্জেস, হি বটটা লাগতেছে না, কারণ হি বট টু থিংস, একটা হচ্ছে অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস। এই জন্য ওই জিনিসটা বারবার আমার হি বটটা লিখতে হচ্ছে না, অ্যান্ড দিয়ে আমরা এটাকে সামারাইজ করে ফেলতেছি, ঠিক আছে। এখানে যদি আবার আমরা ধরেন এটাকে আরেকটু সুন্দরভাবে আমরা যদি বলি, একটা সেন্টেন্স আমরা এখানে ঢুকাই দিই, তাহলে একটু আরেকটু ক্লিয়ার হবে টেক্সট বক্স থেকে। আচ্ছা, এখানে যদি বলি she bought apples, comma, and she bought oranges. এটা দুইটা সেন্টেন্স, রাইট? এই দুইটা সেন্টেন্সকে যখন আমরা এন্ড দিয়ে যুক্ত করতেছি, তখন এই she bought-টা সরে যাচ্ছে, কারণ আমরা দুইটা জিনিস কিনছি এখানে, রাইট? সেই এক্সাম্পলের ক্ষেত্রে ধরেন হি বট অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস চলে আসছে এখানে এরকম ভাবে। আর আমরা যদি হি বট অ্যাপলস অ্যান্ড আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করতে চাই যেটা বটের সাথে রিলেটেড না, অ্যান্ড সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো ডিফারেন্টলি, শি ড্রোভ টু হোম অথবা হি ড্রোভ টু আ রেস্টুরেন্ট, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি বট অ্যাপলস অ্যান্ড হি ড্রোভ, যেহেতু দুইটাই পাস্ট টেন্সে কথা বলতেছি, হি ড্রোভ টু আ রেস্টুরেন্ট। সো হি ড্রোভ টু আ রেস্টুরেন্ট ইটসেলফ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি বট অ্যাপলস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে মার্জ করতেছে এন্ড দিয়ে, দুইটা অ্যাকশন, দুইটা সেন্টেন্সকে, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আমরা মার্জ করতেছি এন্ড দিয়ে। আচ্ছা, নেগেটিভ সেক্ষেত্রে, আচ্ছা এই নেগেটিভটাতে আমরা পরে আসি, বিকজ নাইদার নর আমরা এটা পরে দেখবো। আচ্ছা, বাটের মধ্যে আসি আমরা। বাট হচ্ছে যে আই লাইক টি, হ্যাঁ, কিন্তু কন্ট্রাস্ট মানে হচ্ছে যে বাট, আমরা এই নরটাতে কিন্তু পরে আসতেছি, কারণ নাইদার নর এটা হচ্ছে যে আরেকটা কথা, এটা বুঝতে গেলে লাইক একটু হায়ার লেভেলে যাইতে হবে আমাদেরকে। বাট আমরা এখন এখানে চলে আসতেছি, সেক্ষেত্রে বাটে চলে আসতেছি, হ্যাঁ। বাটটা কি? কন্ট্রাস্ট বোঝানোর জন্য। কন্ট্রাস্ট মানে হচ্ছে যে মানে একটা জিনিস লাইক করি কিন্তু সে আরেকটা জিনিস লাইক করে, এই কম্প্যারিজনটা নেগেটিভ কম্প্যারিজন যখন হবে, অল্টারনেটিভ কম্প্যারিজন যখন, সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্টিং বলি আর কি, কন্ট্রাস্টিং। সেই কন্ট্রাস্টিং করার জন্য বাট ইউজ করি আমরা।
যেমন এখানে আই লাইক টি বাট শি প্রেফার্স কফি। দ্যাট মিনস হচ্ছে যে আমি টি পছন্দ করি, সেও যদি টি পছন্দ করতো সেক্ষেত্রে তো অলসো রাইট অলসো হইতো, বাট সেক্ষেত্রে যেহেতু সে ডিফারেন্ট কিছু পছন্দ করে আমার থেকে, দ্যাট মিনস হচ্ছে যে তার চাহিদা তার যে পছন্দটা আমার সাথে মিলে না, এই কন্ট্রাস্টিং এলিমেন্টস এর জন্য আমরা বাট ইউজ করবো। টি কমা বাট শি প্রেফার্স কফি। এবার হচ্ছে যে আমরা ওতে আসি, ও মানে অর, এটা হচ্ছে যে চয়েস অ্যান্ড অল্টারনেটিভ। সো সেম সেম জিনিসটা হচ্ছে যে আপনার এই যেটা আমরা এখানে করছিলাম এটা এখানে চলে আসতেছে, উড ইউ লাইক টি কমা অর উড ইউ লাইক কফি। এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি আমরা যুক্ত করতেছি অর দিয়ে, যেহেতু সেম টিকে আমি জিজ্ঞেস করতেছি এই ক্ষেত্রে আমরা এটাকে উড ইউটাকে সরাই ফেলতে পারি, শুধু অর বসাইতে পারি। দ্য ওয়ে ইট ইজ। হ্যাঁ, অ্যাগেইন এটা আপনারা অনেক প্র্যাকটিস পাবেন সামনে এবং এগুলো আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা জাস্ট বোঝার জন্য আমরা এই কম্পাউন্ড যে ইয়াটা আছে, কম্পাউন্ড যে সেন্টেন্সটা আছে এটা বোঝানোর জন্য আমরা এগুলো ইউজ করতেছি। মোস্ট অফ দ্য টাইম আপনার এন্ড, আপনার ফর, বাট এগুলো দিয়ে চলে যাবে। আচ্ছা, ইয়েট হচ্ছে আনএক্সপেক্টেড কন্ট্রাস্ট। আনএক্সপেক্টেড কন্ট্রাস্ট বুঝাচ্ছি যে সে রিচ কিন্তু সে হ্যাপি না, মানে এটা হচ্ছে যে রিচ হয়ে ইউজুয়ালি আমরা মনে করি সবাই হ্যাপি হবে, রাইট? এই মানে এক্সপেক্টেড রেজাল্ট যখন না হবে সেকেন্ড সেন্টেন্সে, তখন আপনি ইয়েট ইউজ করতে পারেন। হ্যাঁ, অ্যাগেইন এগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এখানে কি লেখছে? শি ইজ রিচ ইয়েট হি ইজ নট হ্যাপি। এখানে যদি দেখি আমরা, হি ইজ রিচ ইয়েট হি ইজ নট হ্যাপি, দ্যাট মিনস হচ্ছে যে হি ইজ রিচ itself is an independent clause. He is not happy, he is not happy আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটাকে জড়ো করতেছে ইয়েট, আর ইয়েটটা বোঝাচ্ছে একটা আনএক্সপেক্টেড একটা রেজাল্ট। হি ইজ রিচ ইয়েট হি ইজ নট হ্যাপি, এই ইয়েটটা বোঝাচ্ছি আমরা আনএক্সপেক্টেড একটা রেজাল্ট, কারণ রিচ হইলে সাধারণত হ্যাপি হওয়ার কথা, রাইট? তাইলে আমরা এটাকে অন্যভাবে বলতে পারি। ধরেন এটাকে যদি আমরা নেগেটিভ অর্থে বলি, হি ইজ পুয়ার ইয়েট হি ইজ কি হবে তাহলে সেক্ষেত্রে? মানে হি ইজ পুয়ার ইয়েট হি ইজ হ্যাপি, নট হ্যাপি তখন হবে না, কারণ এখানে পজিটিভ, রিচটা ইজ ইন এ সেন্স ইটস মোর, সো ইটস পজিটিভ। হি ইজ নট হ্যাপি ইটস নেগেটিভ, সো এখানে যেহেতু পজিটিভ দিচ্ছি আমি এখানে নেগেটিভ দিলাম, তো সেই ক্ষেত্রে ইয়েটটা হচ্ছে একটা আনএক্সপেক্টেড কন্ট্রাস্ট। আর যদি বলতাম যে হি ইজ পুয়ার ইয়েট হি ইজ হ্যাপি, এই কথাটা বলতে গেলে আমার এই অন্যভাবেও ঘুরায় বলা যেত, এখানে নেগেটিভ দিয়ে পজিটিভ বলা যেত। সো ইয়েটটা হচ্ছে এরকম। আচ্ছা, রেজাল্ট এন্ড এফেক্টস। সো এটা সবচেয়ে কমন আপনারা পাবেন। সো ইট স্টার্টেড রেইনিং, এখানে এটা তো আসলো না কেন জানি, যাই হোক। সো ইট স্টার্টেড রেইনিং, এখানে স্টার্টেড হবে, হ্যাঁ, ইট স্টার্টেড রেইনিং সো উই স্টেড ইনসাইড। ইট স্টার্টেড রেইনিং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, উই স্টেড ইনসাইড একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই টোটাল সেন্টেন্সেস, এই দুইটা সেন্টেন্সেস অথবা দুইটা ক্লজকে আমরা যখন মিলিত করবো উইথ সো দিয়ে, তাইলে বোঝা যাচ্ছে যে একটা আমরা রেজাল্ট এন্ড ইফেক্ট আনতেছি সো দিয়ে। রেজাল্ট কি, সরি, কজ কি? কজ হচ্ছে স্টার্টেড রেইনিং, রেজাল্ট কি? উই স্টেড ইনসাইড। এই কারণে আমরা সোটা ইউজ করতেছি রেজাল্ট এন্ড ইফেক্ট বোঝানোর জন্য, যে রেইনিং এর কারণে আমরা ঘরের ভিতর বসে রয়েছি ছিলাম আর কি। সেই কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে ফ্যান বয়েজ, এটা দিয়ে আপনারা মনে রাখতে পারেন এবং এটা কম্পাউন্ড সেন্টেন্সের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স গুলোতে একবার যাই, তাইলে আমরা এখন একটা চেক করে দেখতে পারি যে আমরা আসলে বুঝছি কিনা। প্রথম দুইটা হচ্ছে যে আপনারা একটু সলভ করেন দেখি। এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া আছে, বোঝাই যাচ্ছে এখানে একটা কম্পাউন্ডিং, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বসছে, যেটাকে ফ্যান বয়েজ বলতেছি। এই প্রথম দুইটা যদি আপনারা ক্লিয়ার করেন তাইলে আমরা লাইক মুভ অন করতে পারি। এক নাম্বারটা একটু ক্লিয়ার করেন, আই ওয়াজ হাংরি ড্যাশ আই মেড এ স্যান্ডউইচ। এখানে কি বোঝাচ্ছে? আমি একটা হিন্টস দেই, কজ এন্ড ইফেক্ট বোঝাচ্ছে, রাইট? কে বলছে সো? আচ্ছা, সো আই ওয়াজ হাংরি, এটা একটা স্টেটমেন্ট, সো আই মেড এ স্যান্ডউইচ।
সো আপনি এই সোটা বসানোর কারণে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। সিম্পল অ্যাজ দ্যাট, একেবারে সিম্পল। এটা মানে ইটস নট ভেরি টাফ, শুনতে একটু টাফ শোনায় কিন্তু ইটস নট ভেরি টাফ। এই আই ওয়াজ হাংরি সো আই মেড এ স্যান্ডউইচ, এই সোটা বসায়া আমরা এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে মিলায়া কম্পাউন্ড বানিয়ে ফেললাম। হ্যাঁ, এবার আসি, শি ওয়ান্টেড টু গো আউট ড্যাশ ইট ওয়াজ রেনিং। বাট শি ওয়াজ, এইটা বাট কেন হয়েছে? আমরা যদি এখানে যে বাটটা কেন হয়, বাটটা হচ্ছে কন্ট্রাস্ট বোঝানোর জন্য। কন্ট্রাস্ট মানে হচ্ছে যে আমি যাইতে চাচ্ছি, বাংলাতে চিন্তা করেন, আমি বাইরে যেতে চাচ্ছি কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে। হ্যাঁ, তো এই কারণে আমরা এখানে বাট দিচ্ছি, বিকজ এটা আমরা একটা নেগেটিভটা মানে আই মিন বুঝতে চাচ্ছি, এটা নেগেটিভ একটা কারণে আমি চাইতে পারতেছি না কিন্তু আমি চাচ্ছি। চাওয়াটা একটা জিনিস কিন্তু চাওয়াটা সম্ভব হচ্ছে না বিকজ অফ সাম রিজন। এই বিকজটা হচ্ছে যে মানে এই বিকজের জায়গায় আপনার বাটটা বসাইতে হচ্ছে। বাটটা দিলে আপনার এটা এই কন্ট্রাস্টটা আপনি বুঝতে পারতেছেন। এখানে যদি অন্য কোনো ফ্যান বয়েজের অন্য কোনো কিছু যদি আপনি ইউজ করতেন তাহলে এটা হইতো না, রাইট? শি ওয়ান্টেড টু গো আউট, একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। ইট ওয়াজ রেইনিং, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এই দুইটাকে মিলে কম্পাউন্ড সেন্টেন্স বানাইতে হবে আমার একটা ফ্যান ভয়েস ইউজ করে। তো ফ্যানের মধ্যে যদি ফর ইট ওয়াজ রেইনিং হবে না, হ্যাঁ, বিকজ এটা মেক্স সেন্স করে না, মানে সেন্স মেক করে না, রাইট? যে রেনিং হওয়ার কারণে আমি বাইরে যেতে চাচ্ছি, এটা হইতে পারে কারো কারো ক্ষেত্রে এটা বৃষ্টি হওয়ার কারণে হয়তো বাইরে যেতে চাইতে পারে, বাট এই ক্ষেত্রে আপনার আমরা বুঝাতে যাচ্ছি যে রেনিং এর কারণে সে যাইতে পারতেছে না, চাইলেও যেতে পারতেছে না। এটা বোঝানোর জন্য আমরা কন্ট্রাস্টটা ইউজ করব, যেটা বাট, বি দিয়ে বাটটা ইউজ করবো। আচ্ছা, হি ডাজন্ট ড্রিঙ্ক সোডা, ডাজ হি ইট জাঙ্ক ফুড। আমরা একটা জিনিস মিস করে গেছি বা আমরা একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে যে এই নেগেটিভ অল্টারনেটিভটা, নেগেটিভ অল্টারনেটিভ নরটা আমরা এখানে ইউজ করি। হি ডাজন্ট ড্রিঙ্ক সোডা নর ডাজ হি ইট জাঙ্ক ফুড। এই নেগেটিভ কনসিকুয়েন্সটা, অল্টারনেটিভটা আমরা হইতেছে যে এখানে নরটা ইউজ করি। এটা একটু হায়ার লেভেল অফ গ্রামার, একটু ডিপে যেতে হবে। আজকে লাইক সিম্পলি আজকে এটা নিয়ে আমরা না করি, আজকে এটা নিয়ে ঘাটাঘাটি না করি। হ্যাঁ, বাট শি ওয়ান্টেড টু গো আউট, তাহলে কি বলছেন যে বাট ইট ওয়াজ রেইনিং। ঠিক আছে, তাহলে এই হইতেছে যে আমার কম্পাউন্ড। আচ্ছা, বেশিক্ষণ থাকবো না, আমাদের অলমোস্ট আমরা ডান আজকের জন্য। আমরা এখন আরো কিছু এক্সাম্পল দেখি। জাস্ট সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড, আমরা এত কত কম্পাউন্ড করছি, জাস্ট সিম্পলি আপনাকে বুঝাই যে সিম্পল সেন্টেন্সটা কি। শি স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম, দ্যাট মিনস একটা সাবজেক্ট থাকবে, একটা verb থাকবে, and rest of the things are phrases, right? Phrase, hard for the exam. হ্যাঁ, এটা একটা ফ্রেজ। সো এই একটা সিম্পল সেন্টেন্স দিয়ে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, একটা সেন্টেন্স মেক করছেন, দিস ইজ এনাফ ফর ইয়োর সিম্পল সেন্টেন্স। দ্যাট মিনস আপনি সিম্পল সেন্টেন্সটা কভার করতে পারেন, ইয়োর মানে ইউ ক্যান ইউজ ইট কমন মানে ইজিলি, রাইট? এরপরে আসেন আপনারা কম্পাউন্ড, সরি আমার এখানে একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। She studied hard for the exam. এখানে আমাদের সিম্পল সেন্টেন্স হিসাবে আইডেন্টিফাই করার জন্য একটু জটিলতা তৈরি হচ্ছে আমার ক্ষেত্রে আর কি। বলেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। আমি আপনাকে বুঝাই বলি। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে আইডেন্টিফাই করার জন্য, আপনাকে বলি একটা ভার্ব থাকবে আর বাকিটা অবজেক্ট। বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে, রাইট? হ্যাঁ, যখনই এটাকে আমরা মিলাবো, এই যে ফ্যান বয়েজ দিয়ে মিলাবো, অথবা ধরেন আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা হচ্ছে যে অন্য কোনো কনজাংশন দিয়ে মিলাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কমপ্লেক্স হয়ে যাবে অথবা কম্পাউন্ড হয়ে যাবে। দ্যাট মিনস দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা অবজেক্ট থাকবে, সরি দুইটা ভার্ব থাকবে, রাইট? তো কম্পাউন্ড, এই সেম সেন্টেন্সটাকে আমরা এবার আমরা কম্পাউন্ডে কনভার্সন করি। হ্যাঁ, কম্পাউন্ডে কনভার্সন কিভাবে করতেছি? শি স্টাডিড হার্ড, হ্যাঁ, and she passed the exam. So two independent clause, একটা হচ্ছে she studied hard, এখানে একটা সাবজেক্ট একটা verb আর object। she passed the exam, এটাও একটা সাবজেক্ট একটা verb একটা object whatever, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্টলি এটা নিজেদের যে মিনিংটা ক্যারি করতে পারে। দ্যাট মিনস she studied hard, এটা নিজেকে আছে। she studied hard বলার পর you don't need any additional information, she passed the exam এই কথাটা বলার পর ইউ ডোন্ট নিড এনি এডিশনাল ইনফরমেশন টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার।
ইনস্টিড এখানে আমরা এন্ড দিয়ে যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, সরি দুইটা ক্লজকে, আমি বারবার সেন্টেন্স ক্লজ ইয়ে করে দিচ্ছি, দুইটা ক্লজকে যখন যুক্ত করতেছি, ইট ইজ মেকিং আ কমপ্লিট সেন্টেন্স, এ কমপ্লিট কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, মানে ইট ইটসেলফ ইজ এ সেন্টেন্স, দিস পার্ট ইটসেলফ ইজ অ্যানাদার সেন্টেন্স, বাট যখন আমরা এটাকে এই এই পার্টটা শি স্টাডিড হার্ড ইজ এ সিম্পল সেন্টেন্স, বোঝা যাচ্ছে একটা 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 সাবজেক্ট একটা ভার্ব। শি পাস দ্য এক্সাম ইজ অ্যানাদার সিম্পল সেন্টেন্স, আই আন্ডারস্ট্যান্ড, ওকে ফাইন। কিন্তু যখন আমরা এন্ড দিয়ে দুইটা সিম্পল সেন্টেন্সকে যুক্ত করতেছি, এটা হয়ে গেছে এখন কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এটা দুইটা মিলে দুইটা সেন্টেন্স, আলাদা না, দুইটা সেন্টেন্সই, বাট এটাকে ওভারঅল বলা যাবে এন্ড দিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর এই এন্ডটা হচ্ছে যে ফ্যান বয়েজের এ। ওকে, এই সেম জিনিসটাকে এবার কমপ্লেক্স করে ফেলি আমরা। কমপ্লেক্সে কিভাবে করতেছি? শি স্টাডিড হার্ড। ওকে, শি স্টাডিড হার্ড itself is another simple sentence. Because she wanted to pass the exam. তাইলে হচ্ছে যে because she wanted to pass the exam, এই কথাটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? জর্জিস আসো? আচ্ছা, জর্জিস মনে হয় নাই। সাইম ভাই, আপনি কি একটু কষ্ট করে বলতে পারবেন যে because she wanted to pass the exam, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ডিপেন্ডেন্ট ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট না, কারণ আপনি Dependent. যদি আপনি যদি একটা হ্যাঁ, হ্যাঁ, she wanted, Independent. যদি আপনি শুধু এই পার্টটা বলতেন, she wanted to pass the exam, এই কথাটা বলতেন, তাইলে এটা ডিপেন্ডেন্ট হইতো, বিকজ এটার আগে পরে কোনো ইনফরমেশন আপনার দরকার নাই, এমন কোনো মার্কার আপনাকে এখানে দেয়া হয় নাই যেটা দিয়ে আপনাকে আরেকটু কোয়েশ্চেন করতে ইচ্ছা করতে এরকম বা ইচ্ছা করবে আপনাকে, এরকম কিছু না। রাইট। হ্যাঁ, এখানে আপনাকে যখনই বিকজটা অ্যাড করে দিচ্ছে, তখনই আপনার মনে কোয়েশ্চেন আসছে, এটা কনসিকুয়েন্সেস কি, এরপরে কি? বিকজ শি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম। হ্যাঁ, সো তখন আপনার এই কোয়েশ্চেনটা যখন থাকবে একটা সেন্টেন্স পড়ার পরে, তখন আপনার এটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, যখন কোনো কোয়েশ্চেন থাকবে না, শি স্টাডিড হার্ড, এর আপনার কোনো কোয়েশ্চেন নাই যে হ্যাঁ শি স্টাডিড হার্ড, দিস ইজ অ্যান ইনফরমেশন, এটাকে ইনফরমেশন বানানোর জন্য আপনার এডিশনাল আরেকটা সেন্টেন্সের দরকার পড়তেছে না, তখন এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা বিকজ শি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, এটার একটা কনসিকুয়েন্সেস আপনার মনের মধ্যে থাকবে যে ঠিক আছে, বিকজ শি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, সো হোয়াট এই কোয়েশ্চেনটা আপনার মধ্যে আসতেছে, রাইট? সো এই সো হোয়াট কোয়েশ্চেনটা আপনার মনের মধ্যে যখন আসবে উইথ আ মার্কার ইন ফ্রন্ট অফ দ্যাট সেন্টেন্স, এই ক্লজের আগে যখন একটা মার্কার থাকবে, বিকজ অথবা অন্য কোনো কনজাংশনে থাকতে পারে, বাট এই মুহূর্তে আমরা বিকজটা দিলাম, তো এটা হয়ে যাবে আপনার তখন ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ এটা ডিপেন্ড করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উপর, শি স্টাডিড হার্ড এটার উপরে। ঠিক আছে, আর যদি আমরা এটাকে এই ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা আগে দিতাম, তাইলে কি হইতো দেখেন, তাহলে এটাকে জাস্ট আমরা চেঞ্জ করে আগে পরে করে ফেলি, আর ম্যাক্সিমাম ইংলিশ পড়তে যাবেন তখন দেখবেন যেগুলো আগে পরে হয়ে আছে, তখন আপনার বুঝতে ইজি হবে। বিকজ শি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, কনসিকুয়েন্সেস কি? শি স্টাডিড হার্ড। এটা হচ্ছে যে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা ক্লজ মিলায়া আপনার একটা কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করে। সিম্পলি বলি আবার, একটা সাবজেক্ট একটা ভার্ব, সিম্পল সেন্টেন্স, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল অ্যাজ দ্যাট। একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলায়া একটা কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আজকের অলমোস্ট উই আর ডান। সো বিফোর উই গো, আমরা সবাই মিলে একটা প্র্যাকটিস করি। সবাই মিলে একটা প্র্যাকটিস করে আমি একে একে সবার থেকে এক্সপেক্ট করব যে এটা হচ্ছে যে তারা এটা করবে। আচ্ছা, এই জিনিসটা আসলে একটা কাজ করি, যেহেতু অনেক লেট হয়ে গেছে, হোয়াট আইল ডু ইজ লাইক, আমি এই জিনিসটা আপনাদের সবাইকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। ঠিক আছে, এই পার্টটা আমরা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। ঠিক আছে, টিম ওয়ার্ক না দিয়ে এটাকে নাম দিই আমরা হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্ক। ঠিক আছে, এবং এরপরে আমরা এই যে সেন্টেন্সটা আছে, ইটস এ বিগ সেন্টেন্স, রাইট? ইটস এ বিগ সেন্টেন্স, এটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। এটার কাজ কি? এটার কাজ কি?
আমি প্রথমটা দেখায় দিই, তারপর এটার কাজে আসতেছি। হোমওয়ার্ক একসাথে হবে, সরি। হ্যাঁ, আচ্ছা, হোমওয়ার্ক একসাথে হবে। So, এটার কাজ কি? প্র্যাকটিস এক্সারসাইজ ফর ইউ। হ্যাঁ, এটা কি? ট্রাই কনভার্টিং দিস সেন্টেন্সেস। কি সেন্টেন্সেস? সিম্পল সেন্টেন্স। হি এনজয়স প্লেইং ফুটবল, এটা একটা সিম্পল সেন্টেন্স, রাইট? এটাকে আপনি কম্পাউন্ড করেন। কম্পাউন্ড কিভাবে করবেন? যে ধরেন হি এনজয়স প্লেইং ফুটবল, এটা লেখেন হি এনজয়স প্লেইং ফুটবল, এটা তো লিখলেন। এটা কম্পাউন্ড করেন। অ্যান্ড হি, ফুটবলের সাথে রিলেটেড, হি প্লেইস, he enjoys playing football, she plays regularly. তাহলে কি? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড এর মাধ্যমে, ফ্যান বয়েজের এর মাধ্যমে যুক্ত হয়েছে। এটাকে আমরা এই সেম কথাটাকে একটা এডিশনাল ইনফরমেশন অথবা এডিশনাল সেন্টেন্স অ্যাড করে আমরা কম্পাউন্ড করে ফেলছি। এবার এটাকে কমপ্লেক্স বানাবো কিভাবে? কমপ্লেক্স বানাবো যেভাবে, সেটা হচ্ছে যে সেম, হি প্লেস ফুটবল অথবা হি এনজয়স প্লেইং ফুটবল লিখি এটাকে। হ্যাঁ, লিখলে আপনি বুঝতে পারবেন যে এটাকে কমপ্লেক্স না করি। আচ্ছা, হ্যাঁ, কমপ্লেক্স করি। হি এনজয়স প্লেইং ফুটবল। এটা কি? এটা হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি এনজয়স প্লেইং ফুটবল। ঠিক আছে, তারপরে আমরা যদি অন্য কিছু বলি যে বিকজ হিজ ফাদার ইজ আ, সরি, বিকজ মাঝখানে, হ্যাঁ, বিকজ হিজ ফাদার ইজ আ ফুটবলার। সো আমরা এখানে দুইটা সেন্টেন্সকে একত্র করলাম। সেটা কি? একটা হচ্ছে যে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ হিজ ফাদার ইজ আ ফুটবলার। ঠিক আছে, সিম্পল। আমি এটা রুলসটা কিছুক্ষণ আগে আমরা বলছি এতক্ষণ ধরে। এবার আমি জাস্ট বললাম এই হোমওয়ার্কটা আমরা এটা করে ফেলবো কিভাবে? হি এনজয়স প্লেইং ফুটবল দিয়ে। ঠিক আছে, এটাকে আমরা এখন একটা কম্পাউন্ডও করলাম, একটাকে কমপ্লেক্সও করলাম। সেম গোস ফর কম্পাউন্ডটার ক্ষেত্রে, শি ওয়াজ লেট ইয়েট শি কমপ্লিটেড দ্য টাস্ক। ঠিক আছে, এইটা হচ্ছে যে আপনার এই ফ্যান বয়েজের মাধ্যমে ওরা করছে, ফ্যান বয়েজের মাধ্যমে করছে ইয়েট দিয়ে। ইয়েটের ক্ষেত্রে হচ্ছে যে নেগেটিভ অথবা আনএক্সপেক্টেড কনসিকোয়েন্স বোঝানো হয়েছে ইয়েট দিয়ে। হ্যাঁ, এই ইয়েটটাকে আপনার আনএক্সপেক্টেড কনসিকোয়েন্সটা বোঝানো হয়েছে এই ওয়াইটা। এখন এটাকে আপনি সিম্পল করেন, এটাকে আপনি শর্টকাট করে সিম্পল করতে পারেন, এটাকে আপনি কমপ্লেক্সও করতে পারেন। এটা হচ্ছে যে আপনার হোমওয়ার্ক। আমি এটা মুছে দিই। ঠিক আছে, এটা আমরা পাঠাই দিব হোমওয়ার্কের জন্য। ওকে, এই হইতেছে আপনাদের হোমওয়ার্ক। আর ফাইনালি এই হোমওয়ার্কটা হচ্ছে যে ফাইনাল হোমওয়ার্কটা, যে কাল যখন নেক্সট ক্লাস করব, নেক্সট ক্লাসে আমাদের এই হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট হবে। এখানে আমাদের এভরি মর্নিং সারা অ্যান্ড হার ফ্রেন্ডস কুইকলি লিভ দেয়ার হাউস টু ওয়াক টু স্কুল, এই কথাটার মধ্যে ফ্রেজ কোনটা, আপনার সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, হ্যাঁ, তারপরে প্রোনাউন কোনটা, নাউন কোনটা, কি কি এখান থেকে আপনারা বের করতে পারেন। আমরা এতক্ষণ ধরে যে ওয়ার্ডগুলো, এতক্ষণ ধরে যে কথাগুলো আমরা পড়ে আসলাম, পার্টস অফ স্পিচ থেকে শুরু, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, থার্ড পারসন, হ্যাঁ, এবং ক্লজ, ফ্রেজ, এই সব কিছু আপনার এখানের মধ্যে আমরা রাখছি। এখানের মধ্যে এখন আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন এই এভরি মর্নিং কি নিয়ে কথা বলতেছে। এভরি মর্নিং ইজ এ ফ্রেজ, বোঝা যাচ্ছে দুইটা, এটাতে কোনো সাবজেক্ট ভার্ব নাই, কমা দিয়ে শেষ এটা। এরপরে যে সারা অ্যান্ড হার ফ্রেন্ডস, সারা অ্যান্ড হার ফ্রেন্ডস, তাহলে এটা কম্বাইন্ডলি এটা একটা সাবজেক্ট, রাইট? সারা অ্যান্ড হার ফ্রেন্ডস কুইকলি লিভ দেয়ার হাউস। এই কুইকলি কথাটা কি? কত দ্রুত, কত দ্রুত বুঝাইতে আমরা মানে কত, লাইক একটা অ্যাকশন কত দ্রুত কত চাই, সেক্ষেত্রে আমরা ly দিয়ে ইউজ করি আমরা অ্যাডভার্ব। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। লিভটা কি? লিভটা হচ্ছে আপনার এক ভার্ব। তাহলে কে লিভ করছে? সারা অ্যান্ড হার ফ্রেন্ডস। যদি এই ইনফরমেশনটা নাও থাকতো, এই ফ্রেজটা যদি আমার না থাকতো একটা সেন্টেন্সে, কিছু আসতে যেত না আমার, লাইক কিছু আসতে যেত না মানে আপনি এডিশনাল ইনফরমেশন পাইতেন না, বাট সেন্টেন্স মেক করা যেত। সারা অ্যান্ড হার ফ্রেন্ডস, এই অ্যাডভার্বও যদি না থাকতো, সেন্টেন্স মেক করতে পারতাম। আমি এটাকে কেটে দেই, এভরি মর্নিংটাকেও কেটে দেই। সারা অ্যান্ড হার ফ্রেন্ডস লিভ দেয়ার হাউস টু স্কুল, টু ওয়াক টু দ্য স্কুল। আচ্ছা, লিভ দেয়ার হাউস, এই দেয়ার হাউসটা হচ্ছে যে তাইলে একটা প্রিপোজিশন। এটার কারণে আপনি পুরো বক্তব্যটা বুঝতে পারতেছেন। সারা অ্যান্ড হার ফ্রেন্ডস লিভ
দেয়ার হাউস, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এটা ভার্ব, এটা হচ্ছে যে সাবজেক্ট, দুইটা মিলে প্লুরাল হয়ে গেছে সাবজেক্ট, সারা অ্যান্ড হার ফ্রেন্ডস। আবার সারা সিঙ্গুলার না, সারা অ্যান্ড হার ফ্রেন্ডস দুইজন মিলে একটা সাবজেক্ট হয়ে গেছে। এবং এটাকে হচ্ছে যে আমরা দেয়ার হাউস টু স্কুল, হাউস টু ওয়াক টু স্কুল, এটা হচ্ছে যে এক্সটেনশন। এক্সটেনশন, এক্সটেনশন, অথবা আমরা আবার এটাকে বলতে পারি যে এটাকে একটা ফ্রেজ বলতে পারি, একটা ফ্রেজ, হ্যাঁ, এটাকে একটা ফ্রেজ বলতে পারি। তো সেই ক্ষেত্রে এই তিনটা মিলে আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার রেডি করছি। কুইকলি কি কুইকলি না এটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট মানে বোঝানোর জন্য, বাট সেন্স মেক হয়ে গেছে এটা ছাড়া। এভরি মর্নিং, প্রতিদিন সকালে যাচ্ছে কিনা, এটা ছাড়া আমার সেন্টেন্স মেক হয়ে গেছে। বাট এগুলো থাকার কারণে আপনার পুরো সেন্টেন্সটার মিনিংটা আরেকটু ডিপ অথবা আরেকটু ডিপলে পাচ্ছে না। এই কারণে এই ধরনের এই ফ্রেজগুলা, ক্লজেসগুলা, অ্যাডভার্বসগুলা বসে। এটাকে আমরা হোমওয়ার্ক না, এটা হচ্ছে নেক্সট ক্লাসের ওয়ার্ক করবো, এটা নেক্সট ক্লাসে এই সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব যে এই পার্টটা কি, ওই পার্টটা কি। যদি আমরা এটাকে বুঝতে পারি, ইটস এ ভেরি সিম্পল সেন্টেন্স, এই পার্টটাকে যখন বুঝতে পারবো তখন রিডিং এর ক্ষেত্রে আপনার দেখবেন যে আপনি খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা কি, এই জিনিসটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। আর পরে যখন আপনারা রাইটিং করতে যাবেন তখনও গিয়ে দেখবেন যে আপনার রাইটিংয়ে এই কথাগুলো আপনারা ইজিলি লিখতে পারতেছেন। আমরা এতক্ষণ ধরে যে রুলসগুলো শিখলাম সেই রুলসগুলোর অ্যাপ্লিকেশন আমরা বুঝতে পারবো। সরি, 8:30 বেজে গেছে। আই ওয়ান্ট টু কুইকলি র্যাপ আপ। করার জন্য এই মুহূর্তে আমাকে আর 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি।